পর্যায়ে আমরা অতিথির কাছে চলে যাচ্ছি। চলুন আমরা পরিচিত হই কে রয়েছে আজকে আমাদের সাথে। প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম মুক্তা। মুক্তা, হ্যালো 8920 শোনা হয়? জি, সবসময় না, মাঝে মধ্যে শুনি। মাঝে মাঝে আপনি শোনেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন তাহলে যে হ্যালো 8920 মৌলিক কিছু নিয়ম রয়েছে, যে আমরা প্রথমেই আমাদের যিনি অতিথি থাকেন তার সম্পর্কে ধারণা পেতে আমাদের শ্রোতারা যারা রয়েছেন তাদেরকে কিছু বেসিক জিনিস সম্পর্কে আমরা প্রথমে ধারণা দিয়ে নিই। যেমন ধরুন আপনার বয়স, আপনি পড়াশোনা করছেন কিনা, কোথায় থাকেন, এইগুলো। আপনি একটু বলবেন যে আপনার বয়সটা এখন কত? আমার বয়স এখন 18। 18 বছর। 18 বছর বয়স্ক মুক্তা আজকে আমাদের এখানে এসছেন। আমরা এক অর্থে বলতেই পারি যে সে সাবালিকা, কিন্তু কিশোরী থেকে খুব বেশি দিন হলে সে বের হয়ে আসেনি, মানে কিশোরী বয়সে আমরা বলতে পারি। আর পড়াশোনা এখন করি না। পড়াশোনা এখন করেন না? পড়াশোনা তো করেছেন আপনি, রাইট? জি জি। কত পর্যন্ত পড়াশোনা করেছেন? 9 পর্যন্ত। ক্লাস 9 পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন, তারপর আর পড়াশোনা আপনার করা হয়নি। কোথায় থাকেন ঢাকাতে? ঢাকায় ধলপুর থাকি, যাত্রাবাড়ি। ধলপুর, যাত্রাবাড়ি। আচ্ছা, আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প। কোথা থেকে আপনি শুরু করবেন? আপনি কিছুটা নার্ভাস, মানে ভয় পাচ্ছেন? না না, ভয় পাচ্ছি না। ওকে, দ্যাটস ভেরি গুড। চলুন শুরু করা যাক। কোথা থেকে শুরু করবেন? স্কুল জীবন থেকে শুরু করি। জি প্লিজ। যখন আমি ক্লাস 5 এ পড়ি, তখন মানে আমার বাবা মা আলাদা হয়ে যায়। আপনার বাবা এবং মা আলাদা হয়ে যায়? হ্যাঁ। মানে আলাদা হওয়ার ব্যাপারটা আসলে কি ছিল? আলাদা হওয়ার ব্যাপারটা ছিল আমার আব্বু আমার আম্মুর সাথে আর কি তালাক হয়ে যায়, মানে ঝগড়াঝগড়ি হয়, এরকম ঝগড়ার কারণে আর কি অনেক প্রায় আমার ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, আমার আম্মু আমার বাবাকে ডিভোর্স করে। আপনার মা আপনার বাবাকে ডিভোর্স করে? ঝগড়ার এক পর্যায়ে ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? আমার বাবা আরেকটা বিয়ে করেছিল। ওই সময়টাতে আপনার বাবা আরেকটা বিয়ে করেছিল? জি। ওকে, এটা আপনার মা জানে এবং জানতে পারার পরে ডিভোর্সটা হয়েছে। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই 2 বোন। আপনি সবার বড়? আমি সবার ছোট। আচ্ছা, আপনার বড় ভাই আছে 2টো, তাই তো? আচ্ছা, তাদের সাথে আপনার বয়সের ডিফারেন্সটা কত? যেটা বড় হবে সেটা নিম্নত 12, 13, 14 বছরের বড় হবে আপনার। হ্যাঁ। আর যেটা মাঝার মানে ওটা হলো 7-8 বছরের। মানে আপনার যথেষ্ট তারা বড় এবং ম্যাচিউর। অনেক বড়। হ্যাঁ। ওকে, তো আপনার মা ডিভোর্স দিয়ে দিলেন, তারপর? ডিভোর্স দেওয়ার পর আমার মা মানে আমার নানির বাসায়, যেটা আমার নানুর বাসায় চলে যায়, সেটা ধলপুর আসে। আগে আমরা থাকতাম নারিন্দাতে। জি। ওখানে আসি, আসার পর আমি আর কি আমার মার সাথে এসে পড়ি। আমার ভাইয়া আমার বাবার সাথে থাকে। জি। 2 ভাই বাবার সাথে থাকে আর 2 বোন আমরা এখানে এসে পড়ি। বোনের আপাতত তখন বিয়ে হয়ে গেছিল, তো বোন শ্বশুর বাড়িতে চলে যায়। আর আমি। কোন বোনের বিয়ে হয়ে গিয়েছিল? আমার বড় বোন। আপনার আরেকটা বড় বোন আছে? জি জি। আপনারা কয় ভাই বোন বললেন একটু আগে আপনি? 2 ভাই 2 বোন। আপনার আরেকটা বড় বোন আছে? জি। তো বড় বোনের বিয়েটা কি আপনার বাবার সাথে ডিভোর্স হওয়ার আগেই হয়েছিল নাকি? জি হ্যাঁ, আগেই হয়ে গিয়েছিল। ওকে। আসার পর এখানে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়, ধলপুরের একটা স্কুলে। তখন ক্লাস 5 এ ভর্তি হই। 5 এ ভর্তি হওয়ার পর ওখানে ক্লাস চলতে থাকে, তো আমার বাবা আসে, আসা যাওয়া করে, আমাকে দেখে, আমাকে নিয়ে যায়, আবার দিয়ে যায়। আমার মা যায় না, আর অনেক চেষ্টা করে নেওয়ার জন্য, যায় না। ওকে, আপনি আপনার মার সাথেই তখন ছিলেন? হ্যাঁ, আমি তখন আমার মার সাথেই ছিলাম। ওকে, এভাবে দিন কেটে থাকে। তো আমাকে একদিন আমার বাবা এসে জোর করে আমাকে নিয়ে যায়। মানে আমি একদিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর বলতেছে যে আমার সাথে একটু চলো। তো আমি গেছি, আমি বুঝতে পারিনি যে আমাকে নিয়ে যাবে। তো ওখান থেকে আমাকে নিয়ে যায়। ওকে, আমার সৎমার কাছে নিয়ে যায়। সৎমার কাছে নিয়ে যাওয়ার পর আমরা সৎমাকে দেখলাম। আমার বাবা ওখানে বললো যে এখানে থাকবা আজকে থেকে, এখানে তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেবো, মার কাছে আর থাকা লাগবে না। তো আমি আমার মাকে ছাড়া আমি কখনোই থাকতে পারি না। আমি অনেক কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার পরও আর কি আমাকে বললো যে না, মানে দেওয়া যাবে না। আমার মা তো আমাকে খুঁজতেছে পাগলের মতো যে কোথায় গেল। তখন আমার বাবা ফোন দিয়ে বলছে যে আসতে পারবে না, ওকে আমি নিয়ে গেছি। পরে ও নারিন্দা ওখানে আমরা যে ভাড়া ছিলাম, ভাড়া থেকে মানে রুম ছেড়ে দেয়। রুম ছেড়ে দেওয়ার পর ওই যে আমার সৎমার যে দেশ, রাজশাহীতে নিয়ে যায় আমাকে সহ, আমার বাবা সহ ওখানে চলে যায় আমরা সবাই মিলে। ওখানে যাওয়ার পর ওখানে আমার বাবা থাকে আমাকে নিয়ে। তো আমার মা আসার জন্য অনেক চেষ্টা করে, পারে না। তো আমি অনেক কান্নাকাটি করার পর 1 মাস পর আমাকে আমার মার কাছে এবার দিয়ে যায় আমার বাবা এসে। তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 5 এ পড়ি। ক্লাস 5 এ পড়ছেন। ওকে, 10 বছর বয়স আমরা বলতে পারি আপনার তখন। তো 2000 পর আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আবার জয়েন করি নতুন করে। মানে বলছে কি তোমার মার কাছে কয়েকদিন থাকো, আবার তোমাকে নিয়ে যাম। তখন আমি মেয়ের যাবো না, আমার ওখানে ভালো লাগে না, ওখানে মেয়ের যাবো না। তো ওখানে তো তোমাকে অনেকেই আদর করে, তুমি যাবা না কেন? বললাম না, আমি মাকে ছাড়া থাকতে পারবো না।
তো আমি আমার মাকে অনেক রিকোয়েস্ট করতাম যে মা যেহেতু বিয়ে করছে তো কি হয়েছে, হয়তো ডিভোর্স দিয়েছে আবার মিলে যাও, কিন্তু আম্মু কখনো এটা রাজি হতো না। সব ভাই বোনই বুঝাইতাম, কিন্তু এটা কখনো সে রাজি হতো না। পরে আমার বাবা আমার সম্পূর্ণ খাওয়ান খরচ যা কিছু লাগতো সবকিছু আমার বাবা দিয়ে যেত আমাকে, যখন যেটা চাইতাম সেটা আমাকে দিয়ে যেত। তারপর তো স্কুলে যাওয়া আসা করতাম, স্কুল জীবনে আমি অনেক ভালোই ছিলাম। তো ওখানে মানে ফার্স্ট আমি একটা ছেলেকে মানে লাভ করি। ফার্স্ট আপনি একটা ছেলেকে লাভ করেন, এটা কোন ক্লাসে থাকা অবস্থায়? তখন আমি ক্লাস 6-এ। ক্লাস 6-এ থাকা অবস্থায় আপনি প্রেম কি জিনিস এটা বুঝতেন? না না, বুঝতাম না। তাহলে তবে মানে এই যে ভালো লাগাটা এটা বুঝতাম, মানে একটা মানুষকে ভালো লাগে সেটা আর কি বুঝতাম। একটা ছেলেকে ভালো লাগছে এটা বুঝতেন, এই ফিলটা কাজ করতো কিরকম? মানে ফিলটা একটু বলেন তো, ফিলটা আসলে কি ছিল? ছেলেটা বাদ দেন, শুধু ফিলটা বলেন। মানে ফিলটা বলতে মানে দেখে অনেক ভালো লাগতো যে ও মানে দেখতে অনেক সুন্দর ছিল, সুন্দরের কারণে আর কি ভালো লাগছে। আমার সাথে যে বান্ধবীরা ছিল তারাও ওকে পছন্দ করতো, মানে ওদের দেখা দেখে যে ওরাও পছন্দ করছে, আমারও একটা নিজে থেকে ভালো লাগছে, এই ভালো লাগে পর্যন্তই। আচ্ছা, তো এটা ক্লাস 6-এ থাকা অবস্থায় যাকে ভালো লাগলো সে কি ক্লাস 6-এ ছিল নাকি আপনার চেয়ে বড় ছিল? না, সে অনেক বড় ছিল। অনেক বড় ছিল, সে আমাদের টিচার ছিল। ওকে ওকে, আচ্ছা, ইটস ন্যাচারাল, হতেই পারে। তারপর অবশ্য সে ইয়াং ছিল, টিচার হলো, অনেক সুন্দর ছিল। তো আমাদের ক্লাসের মোটামুটি সবাই ওনাকে পছন্দ করতো। তো সব মেয়েরাই ওনাকে পছন্দ, সব মেয়েরা ওনাকে পছন্দ। টিচার জানতেন এটা? টিচার জানতেন। বাহ, উনি মানে বেশি সময় ধরে ক্লাস নিতেন নাকি যথাসময়ে ক্লাস শেষ করতেন? না, বেশি সময়, একটু বেশি সময়। ওকে, ইটস রিয়েলি ফানি। আচ্ছা, জানতে চাই আপনার সিরিয়ালি একটু যাই। হ্যাঁ, তারপরে তো মানে যখন শুনতে পারলাম যে সে হিন্দু ছিল, তখন বললাম যে না, হিন্দু এটা কিভাবে হয়, তো মুসলমান হয়তো তাহলে একটা বোঝা যেত, যে ওনাকে বলতে পারতাম। তারপর ওরা বলতো যে মানে ওরাও মানে স্যারকে অনেক বিরক্ত করতো, স্যারের নাম্বার নিয়ে কল করতো, কিন্তু আমি কোনোদিনও স্যারের নাম্বার নিয়ে কল করতাম না। কিন্তু আমি তখন একটু ভালোই মোটামুটি একটু বড়ই ছিলাম, মানে হাতে পায়ে লম্বা হয়ে গেছিলাম, তো বড়ই লাগে আমাকে। তো স্যার যেটা করলো যে একদিন ছুটি হয়ে গেল, ছুটি হওয়ার পর আমি কি যেন একটা লিখতেছিলাম, তো স্যার ছিল, তো স্যার তখন আমার কাছে এসে বলতেছে আমাকে কি তোমার ভালো লাগে? তখন বললাম যে আপনি হঠাৎ মানে আমাদের ক্লাসে অনেক মেয়ে আছে, আপনি হঠাৎ করে আমাকে এই কথা জিজ্ঞেস করতেছেন কেন? বলে না, তোমাকে দেখে বোঝা যায় আমাকে মনে হয় তোমার অনেক ভালো লাগে। আমাকে হ্যাঁ লাগতেই পারে। বলে কি যে তুমি আমার মোবাইল নাম্বার কি তোমার কাছে আছে? আমি বললাম যে না, আপনার মোবাইল নাম্বার আমার কাছে নাই। তখন আমি মোবাইল ইউজ করতাম না, আমার আম্মু ইউজ করতো। তো মোবাইল নাম্বারটা আমাকে দিল, দেওয়ার পর মানে আমি খুশি হইলাম, মানে যেহেতু ভালো লাগছে। পরে নাম্বার নিয়েছি, নেওয়ার পর বাসায় গেছি, আমি আবার সব কথাই আমার আম্মুর কাছে বলি। তো আমার আম্মুকে বললাম যে এরকম এরকম স্যার আমাকে নাম্বারটা দিছে, স্যারকে আমাকে ভালো লাগছে, কিন্তু আমাকেও মনে স্যারের ভালো লাগছে, এই জন্য হয়তো নাম্বারটা দিছে। তো আমার আম্মু বললো নাম্বার দিছে ভালো কথা, কল দেওয়ার কোনো দরকার নেই। বললো দে, নাম্বারটা নিয়ে ছেড়ে ফেলছে। আমার আম্মু আমাকে কল দিতে দেয়নি। ওকে, কিসের টিচার ছিলেন উনি? কি পড়াতেন আপনাদের? উনি ম্যাথ করতেন, অঙ্ক করাতেন। ওকে, হ্যাঁ। তারপর তো স্কুলে যেতাম, আসা যাওয়া করতাম। মানে আরেকদিন সে আমাকে দেখলো, দেখার পর জিজ্ঞেস করলো কি ব্যাপার, তোমাকে নাম্বার দিলাম কল করলাম না? আমি বললাম না না, আমি আপনাকে কেন কল করবো, যেহেতু আপনি টিচার আমি হলো স্টুডেন্ট, এখানে আপনাকে যদি একটা কল করে অনেক যেটা জানতে পারবে এটা অনেকেই খারাপ বলবে হয়তো। বলে না না দিও, কোনো প্রবলেম নেই, তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি নাম্বারটা দিয়ে ছিঁড়ে ফেলছে, আমি তাকে বলি নাই। আচ্ছা, তো 6-এ পরীক্ষা দিলাম, 6-এ পরীক্ষা দিয়ে 7-এ উঠলাম। 7 ওঠার পর এভাবেই গেল, কাউকে আর ভালো লাগে নাই। স্যার ছিল ওই পর্যন্ত ছিল, স্যারও আর কি আনম্যারিড ছিল, কাউকে লাভ করতো না। তো স্যার একদিন আমাকে বললো যে তোমাকে আমার অনেক ভালো লাগে। যখন 7-এ উঠি তখন আমাকে আস্তে আস্তে বলা শুরু করলো যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি মুসলমান তো কি হয়েছে, তুমি হিন্দু হয়ে যাবে, আমাকে আমি করতে পারবো না? আমি বললাম যে না, আপনার জন্য কি আমি হিন্দু হবো নাকি, আমি মুসলমানই থাকবো। তো বললাম না, আমি আপনাকে কোনোদিনও বিয়ে করবো না, আপনি টিচার আমি স্টুডেন্ট, এটা কি হয় নাকি? বলে না, তোমাকে আমার অনেক ভালো লাগছে, তোমার কথাবার্তা তোমার সবকিছু আমার কাছে ভালো লাগছে। তখন সে মানে অনেক ডিস্টার্ব করতো, মানে একা যখন থাকতাম সে আমাকে বলতো তুমি আমাকে কল দাও না কেন? মানে তখন আমি এক পর্যায়ে মানে আরেক বান্ধবীর কাছে বললাম যে এরকম স্যারে আমাকে এই কথা বলছে। ওই বান্ধবী আবার আরেক বান্ধবীর কাছে বলছে, বলার পর পুরো ক্লাসটাই জেনে গেছে। যখন ম্যাডামরা আর কি জানতে পারলো তখন আর কি স্যারকে জিজ্ঞেস করছে, আমাকে কিছু বলে নাই। তো যে বললো যে আপনি কেমন মানে টিচার হয়ে আপনি ওকে কেন প্রপোজ করছেন? তো উনি বলছে যে না, আমি তো ওকে প্রপোজ করিনি, জাস্ট একটু ভালো লাগছে এই জন্য ওকে বলছি। তো আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি কল দিছিলাম? বললাম না, আমি ওনাকে কোনোদিনও কল দিইনি। তো এটা নিয়ে আর কিছু হয়নি, বলছে ওনার সাথে আর কথা বলবা না, যদি কথা বলে আমরা আসতে আমাদের কাছে বিচার দিবা। তো মানে এইভাবেই 7 থেকে আবার 8-এ উঠলাম।
যেটা হলো আর কি, এটা ওঠার পর আমার দুলাভাইয়ের ফ্রেন্ড দুলাভাইয়ের সাথে একদিন আসছিল আর কি। আসার পর আমাকে হয়তো ভালোভাবে দেখে না, কিন্তু তাকে আমি ভালোভাবে দেখছি। মানে আমার আব্বু আমাকে অনেক চাপ দিতেছে বিয়ের জন্য, যে ওকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এজন্য আর কি আমার দুলাভাই দেখাতে নিয়ে আসছিল, কিন্তু সামনে যাই নাই। তো দেখার পর ছেলে চলে যায়, আমি আমার বাসায় থেকে যাই। তারপরে আমার আব্বু কি করলো, আবার আসলো, আসার পর বললো যে চলো তোমাকে আবার নিয়ে যাবো। কয়েকদিন স্কুল বন্ধ দিছে, তারপর রাজশাহীতে যে আবার থেকে আসলাম। ওখানে যাওয়ার পর অনেক ছেলে দেখাইছে, আমার পছন্দ হয়নি। আমি বললাম যে না, আমি আর কয়েকদিন যাক না কেন, আমি লেখাপড়াটা শেষ করি না, মেট্রিক পরীক্ষাটা দিই, তখন না হ্যাঁ বিয়ে করবো। আমার বাবা বললো যে না, আমার অনেক বয়স হয়েছে, তুমি যেহেতু সবার ছোট আছো, তোমাকে বিয়েটা দিয়ে যেতে হবে। ওকে। তো দেখাইলো, আমি বললাম যে না, গ্রামে বিয়ে করে আমি থাকতে পারবো না, যেহেতু আমি কোনো কাজই জানি না। গ্রামের ছেলেদের আমি এমনি একটু কম পছন্দ করতাম। ওকে। তো বলতাম যে না, গ্রামে বিয়ে করবো না, বিয়ে করলে ঢাকায় বিয়ে করবো, যেহেতু গ্রামে বিয়ে করে আমি কোনোদিনও থাকতে পারবো না। গ্রামে আপনি কখনো থাকেননি? থাকি নাই। তো যেমন বললাম না, দুলাভাইয়ের ফ্রেন্ড, ওর নাম্বারটা দুলাভাই আমাকে দিল। নাম্বারটা দেওয়ার পর আমাকে বলতেছে যে মানে একটু কথা বইলো, জাস্ট বেশি কথা বলবা না, তোমার সাথে কথা বলতে চাচ্ছে, তুমি কথা বইলো। ওকে। তো নাম্বারটা দেওয়ার পর আমি ফোন করলাম। ফোন করার পর বলল যে দেখেন, আমি তো আপনাকে দেখলামই না, আপনাকে দেখতে গেছি, আপনার ছবিটা দেখছি, ছবিটা দেখে আপনাকে আমার অনেক ভালো লাগছে। তো বললাম যে আমিও মানে আপনাকে আমার অনেক ভালো লাগছে। মানে আমি যখন ফার্স্ট ওনাকে দেখছি, তা অনেক সুন্দর ছিল, এতই সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। মানে ছবিতে না, বাস্তবে দেখা হলো। কবে দেখা হলো বাস্তবে? যে দুলাভাইয়ের সাথে আসছিল, আমি সেদিনই দেখছি, কিন্তু আমি হয়তো কিছু বলি নাই বা সামনেও যাইনি। সেদিন আমার একটু দরকার, মানে আমার বান্ধবীর সাথে এক জায়গায় বের হয়ে গেছে। আপনার ধারণা ছিল যে মানে তার সাথে আপনার বয়সের পার্থক্যটা কত? আপনি যদি একটু বলতেন। আপনি তখন ক্লাস 9-এ পড়েন, মানে হচ্ছে আপনার বয়স 14 থেকে 15 বছর বয়স। হ্যাঁ, 15 হবে। 15। আর ওনার বয়স? ওনার বয়স 21 হবে। ওকে, হ্যাঁ। তারপর তো আমাকে বললো যে ঠিক আছে। আমি বললাম দেখেন, আমার তো মোবাইল নেই, আমি কিভাবে কথা বলবো, আর যেহেতু আপনি আমার দুলাভাইয়ের ফ্রেন্ড, আমি দুলাভাইয়ের মোবাইল দিয়ে কথা বলবো, আর আমাকে যদি আপনার ভালো লেগেই থাকে তাহলে ওয়েট করেন, আমি মেট্রিক পরীক্ষা শেষ করবো, তারপর আমাকে হয়তো বিয়ে করেন। ওকে। তো বললো হ্যাঁ ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে। তখন কথা এভাবে বলতে লাগলাম। আম্মু মোবাইল ছিল, আম্মু মোবাইলটা হয়তো তখন আমার দুলাভাই আমাকে যেটা বললো যে কথা বলতে না, বললো যে ওনার মোবাইল দিয়ে কথা বলতে, আমাদের মোবাইল দিয়ে কথা বলতে না। তো ওকে অনেক ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার কারণে আমি আমার মার মোবাইল দিয়ে কথা বলতাম, কেউ দেখতো না, কেউ জানতো না, মানে এক ধরনের অ্যাট্রাকশন তৈরি হয়ে গিয়েছে তার প্রতি। প্রিয় শ্রোতা, আমরা একটু নোট করতে চাই এই জায়গাটাতে। দেখুন, ওর বয়সটা কিন্তু এখনো 18 বছর, এবং ও যে ক্লাস 9-এর গল্পটা বলছে সেটা মাত্র 2 থেকে 3 বছর আগের গল্প। এবং ওর বলাটাকে আসলে ওর মতো করে নিতে হবে। ও ছোট মানুষ ইন দ্য সেন্স বয়সের দিক থেকে ছোট মানুষ, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আজকে যারা শুনছেন, বয়োবৃদ্ধ যারা অনেকে আছেন, তাদের জীবনে যেসব অভিজ্ঞতা ঘটে তার চাইতেও অনেকাংশে সে ছাপিয়ে যাবে তার জীবনের গল্প। আমরা আশা করছি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবো মুক্তার জীবনের গল্প। তো বলে কথা বলতাম, বলার পর এক পর্যায়ে অনেক ভালো লেগেছে ওকে। তো আমাকে বলে, তখন কি হলো যে আমার বাবা আবার আসলো। আসার পর তখন মানে 8-এ পরীক্ষাটা আমি দেবো আর কি, সেই পর্যায়ে আমার বাবা এসে আমাকে নিয়ে যায়, বলে আরেকটা ছেলে আর কি, মানে অনেক ভালো একটা ছেলে, বলে দেখবে তোমাকে। তো সে রাজশাহীতে আমাকে নিয়ে যায়, মানে মিথ্যা কথা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে আর আসতে দেয় না। তো ওর সাথে অনেক কষ্টে কথা বলি, তখন ও বলে যে আমি এসে নিয়ে যাই, এরকম ধরনের অনেক কিছুই বলে। তো বললাম যে না, এখানে কিভাবে আসবা তুমি। মানে ওর সাথে আমার মানে ফেস টু ফেস এখনো দেখা হয়নি, ও আমাকে তো দেখাই না, জাস্ট ছবিতে দেখছে। তো আমি সেখানে থাকি। থাকার পর আমি ওর সাথে প্রতিদিন রাত্রে কথা বলি। দিনে তো বলতে পারি না, আব্বুর মোবাইল যেটা ছিল আমার আলাদা রুমে ঘুমাইতাম, তো আব্বুর মোবাইল নিয়ে কথা বলতাম রাত্রে। তো যেটা হলো আর কি, ওখানে একটা মেম্বারের ছেলে, ও আমাকে দেখে পছন্দ করার পর বলতেছে বিয়ে করবি আমাকে। মানে আপনার বাবার বাড়িতে যাওয়ার পরে, তাই না, রাজশাহীতে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। ওখানকার এলাকার মেম্বারের একটা ছেলে আপনাকে দেখে পছন্দ করেছে এবং সে সংকল্প করেছে আপনাকে যেভাবেই হোক সে বিয়ে করবে। হ্যাঁ। মানে আমি এড়িয়ে যেতেছি, যখন বের হতাম না বাসা থেকে, তখন অনেক ধরনের কথা বলতো। বলতাম আমি তো একজনকে লাভ করি, আমি আপনাকে জীবনও বিয়ে করবো না। তো বলতে কি যে আমার অনেক ক্ষমতা আছে, তোমাকে আমি জোর করে হইলেও বিয়ে করবো। তো আমার বাবাকে কথাগুলো বলতাম, আমার বাবা বলে কোনো সাহস নেই জোর করে বিয়ে করার, এখানে আমি কি কম নাকি, মানে এগুলো বলতো, আমাকে বুঝাইতো যে কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নাই। তো যেহেতু সৎ মাই থাকে, যে উনি আবার ওই ছেলের সাথে আর কি মানে মিল ছিল অনেক। আপনার সৎ মায়ের ওই ছেলেটার সাথে অনেক মিল ছিল। ওকে।
মানে আমার বলতেছে যে বিয়ে কর, সমস্যা কি? আমি বলতাম যে না, বিয়ে করবো না ওকে। আমি আমার সৎমাকে সব বলছি যে আমি আরেকজনকে পছন্দ করি। তো উনি কি করলো, আমার বাবাকে বলে দিল। আমার বাবাকে বলে দেওয়ার পর আমার বাবা তো মানে প্রেম টেম এগুলো কিছুই পছন্দ করে না। তো আমাকে বলতেছে কি যে এটা যদি ভালো লেগে থাকে আমাকে বলবে, কিন্তু প্রেম করে আমি কোনোদিনও বিয়ে করতে দেবো না। আর ছেলের বাড়ি কোথায় আগে সবকিছু আমি দেখবো, তারপর হয়তো যেটা আমি সিদ্ধান্ত নিব। হ্যাঁ। আচ্ছা, আর আপনার বাবা যার জন্য নিয়ে গিয়েছিল সেই ছেলেটা কি মেম্বারের ছেলেই ছিল? হ্যাঁ। ওকে, হ্যাঁ, তারপর তখন মানে ওই ছেলেটার অনেক বুঝার পরে ছেলেটা কোনো মতোই রাজি হচ্ছিল না। তখন আর কি সবাই যখন লোকজন এনে ডাকলো আমার বাবা যে ও আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করতেছে, ও হুমকি দিচ্ছে, তখন সবাই বুঝালো যে মানে ছেলের বাবা ছেলেকে বললো যে না, পছন্দ হয়েছে, মেয়ে তো আরেকজনকে পছন্দ করে। তখন বোঝানোর পর আর কি ছেলে একটু মানছে আর কি। না না, আমি একটু কনফিউশনে পড়ে যাচ্ছি। আপনার বাবা তো ওই ছেলেটার জন্যই আপনাকে ওখানে নিয়ে গিয়েছিল দেখানোর জন্য, তাই না? এবং এক পর্যায়ে ওই ছেলে আপনাকে দেখে রাজি হয়ে গেল, ক্রেজি হয়ে গেল বিয়ে করার জন্য, এবং আপনি তাকে পছন্দ করলেন না কারণ আপনার অন্য একটা ছেলেকে পছন্দ আছে, তাই তো? তাহলে ওই ছেলেটাকে সামাল দেবার জন্য আপনার বাবা কেন আবার লোকজন ডাকলো? কেন লোকজন ডাকলো মানে অতিরিক্ত করতেছিল। আমার বাবা বলছে যে তুমি মানে আমাকে ডিস্টার্ব ফিল করতেছে, আবার হুমকি দিচ্ছে। এই জন্য আমার বাবা রাগ হয়ে গেছে যে তোমাকে বিয়ে করার কথা বলছে কিন্তু তুমি বললা কেন জোর, মানে ও একটা কথা বলছে জোর করে হইলো বিয়ে করবো। ও আচ্ছা, এই জন্য আমার বাবা মানে বলছে যে বিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তারপর? তো সেখানে থাকার পর ওর সাথে কথা হয় প্রতিদিন। ওর দিনে কথা বলতে পারতো না, দিনে কি একটা জব বলে করতো, জবের কারণে দিনে কথা বলতো না। রাত্রে 8-9টার পর কথা বলতাম, সারা রাত কথা বলতাম। জি। তো বলতেছে যে আসো তোমাকে দেখি, এ পর্যন্ত দেখি নাই, আসো না দেখি তোমাকে। এ পর্যন্ত দেখি নাই মানে আপনার সাথে একবার দেখা হয়েছে? না না, দেখে নাই তখন আমাকে, আমি ওকে দেখছি। আপনি ওকে দেখেছেন কিন্তু ও আপনাকে দেখেনি? আমাকে দেখে। আপনি ওকে কিভাবে দেখলেন? আমার 2টা রুম না, মানে আরেক রুমে ওকে না বসাইছে, তো আমি আরেক রুমে থেকে দেখছি, ও আমাকে দেখে নাই। আচ্ছা আচ্ছা, আমি দেখেই চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে দেখে লাভ করে ফেলেছেন আর ও আপনাকে না দেখে লাভ করে না, ফেলেছে? ও আমাকে ছবিতে দেখছে। ছবিতে দেখেছে? দুলাভের মলে ছবিতে দেখছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তারপর? তারপর ছেলেটার নাম কি আমরা জানতে পারি এই পর্যায়ে? নইলে কনফিউশন হয়ে যাচ্ছে। ছেলেটার নাম সাইফুল। ছেলেটার নাম হচ্ছে সাইফুল। আর আমাদের যে এখানে জীবনের গল্প বলতে এসছে ও হচ্ছে মুক্তা। মুক্তা নিজের নামটা গোপন করেনি, নিজের নামটা যা সেটাই এখানে বলছে। হ্যাঁ, তারপর? তো আমি অনেক বলতেছি আমার বাবাকে যে আমাকে দিয়ে আসো। তো আমার বাবা কোনো মতে রাজি হচ্ছে না, বলে না আজকে না কালকে এরকম করতেছে। আমার সৎমা আমি থাকলে এখানে তার অনেক সমস্যা হয়। দেখা যাচ্ছে যে আমার বাবা আমার প্রতি সব মানে আমি যা বলি তাই শোনে, আমার বাবা ওনার কথা শুনে না। মানে এই জন্য উনিও আমার সাথে মিল দিছে, বলে কি যে তুমি চলে যাও, দরকার পড়লে গাড়িতে আমি তোমাকে উঠাই দিই, তুমি তোমার বাবাকে না বলে চলে যাও। কিন্তু আমি এটা রাজি হইনি। আমি বললাম আমি জীবনও একা একা এত দূর থেকে কোনোদিন কোথাও যাই নাই। তো অনেক রিকোয়েস্ট করছে যে তুমি চলে যাও, যেহেতু ওই ছেলেকে লাভ করো, ওই ছেলের সাথে কথা বলতো আইসা নিয়ে যা। আমি বলতাম না, করতাম যে না, এখানে আসলে অনেক খারাপ দেখা যাবে এটা। তো তখন মানে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি যে আমি খাবো না, আমাকে যে পর্যন্ত না দিয়ে আসবা আমি এটা করবো এটা বলতাম আর কি, ভয় দেখাইতাম। তখন আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পর বলে যে ঠিক আছে তোমার মাকে আইসা নিয়ে যেতে বলো। তো আমার আম্মুকে আমি অনেক কান্নাকাটি করে বলি, আমার আম্মু আর থাকতে পারে না, এখানে রাজশাহীতে যায়। যাওয়ার পর ওখানে যে আমাকে নিয়ে আসে। তাই আমার আব্বু বলে যে মানে বললো যে ছেলেকে পছন্দ করে আগে আমরা দেখবো তারপর। বলার পর আমাকে দিয়ে দেয়। তারপর আমরা ঢাকায় আসি। সেদিন রাত্রে আর কি ঢাকায় এসে সারা রাত ওর সাথে মোবাইলে কথা বলতে বলতে ঢাকায় আসি। আমার ফ্যামিলি মোটামুটি সবাই জেনে গেছে পরে আর করার কথাটা। তো ঢাকায় আসার পর দেখা করার কথা আমাদের, যে দেখা করব। ও বললো যে ঢাকা যেহেতু আসছো, মানে এভাবে মোবাইলে যে মানে ওর সাথে কথা বলছি প্রায় 6 মাস আগে, 6 মাস পর আর কি আমাদের 6 মাস পরে দেখা হওয়ার একটা সম্ভাবনা। হ্যাঁ, আর এর মাঝখানে টিচার তো কোথাও হয়ে গিয়েছে। টিচারের মাথাতে নেই? না, টিচারের মাথাতেও আপনি নেই? না। দিস ইজ কল্ড এফেকশন অফ লাভ। এটা জীবনের সবারই কোনো না কোনো পর্যায়ে হয়, ছোটবেলাতে একেবারেই, যেটা সিলেবাসহীন, যেটা লজিকহীন এবং কোনো না কোনো ভাবেই সেটার সাথে যায় না, সেরকম কাউকে না কাউকে মনে ধরে যায়। এবং সাইমultaneously যখন ওই জীবনে কোনো না কোনো ভাবে আঁকড়ে ধরার মতো কেউ চলে আসে, তখন ওই পূর্বের মানুষটা মাথা থেকে ডিলিট হয়ে যায়। যাই হোক, ন্যায় অন্যায় দিয়ে আসলে দেখা যাবে না, বয়সটাকে আসলে বিচার করতে হবে। সেই বয়সে এটা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু টিচার তার জায়গা থেকে যেটা করেছে সেটা কিন্তু ঠিক হয়নি। ওকে, হ্যাঁ, তারপর আপনি যেটা বলছিলেন যে 6 মাস পরে আপনাদের দেখা হতে যাচ্ছে। তো সেদিন রাতে কথা বললাম যে কালকে আর কি দেখা করবো এরকম আর কি। তো দুইজনের মধ্যে অনেক যে দেখা করব, কিভাবে যাব, অনেক কিছু ডিসিশন নিছি। তো বলতেছে যে যেদিন দেখা করবা সেদিন তুমি আমাকে এসে। প্রথম দিনই এসব? হ্যাঁ,
মানে ও ফান করে বলছে এটা আমি বুঝি নাই। তো এই কথা বলার পর আমি দেখাই করবো না। মানে আমি বললাম যে তুমি আমাকে এই ধরনের কথা বললা, মানে ও বলতো না মোবাইলে আমার সাথে রোমান্টিক কথাগুলা, যে আমরা এত কথা বলতাম, সারা রাত কথা বলতাম, রোমান্টিক কথা আমার সাথে বলতো না। তো আমি বললাম যে না, তখন ও রাগ হয়ে গেল যে কি ব্যাপার, আমি তোমার কাছে চাইতেই পারি যেহেতু তুমি আমার লাভার, আর আমি তাহলে কার কাছে চাবো? বললাম যে ঠিক আছে তুমি যা কিছু করার বিয়ের পর করো, বিয়ের আগে না। মানে আমি ওকে এটা বলতাম। তো বলছে ঠিক আছে তোমাকে ফান করে বলছি। বললাম আচ্ছা। তখন আমি ওর সাথে দেখা করতে গেলাম। ও তো আমাকে চিনবে যেহেতু মোবাইলের ছবি দেখছে, আর বাস্তবে দেখাটা অন্যরকম। তো আমি ওকে ভুলে গেছিলাম, মানে 6 মাসের মধ্যে ওরা একবার দেখছি কোনো মতো, তাও চিন্তা করছি যে কিরকম হবে ও, মানে ও আমাকে চিন্তা করছে কিরকম হবে। তখন দেখা করতে গেলাম সায়দাবাদ, এই যে ওয়ান্ডারল্যান্ডটা আছে না, সেই ওয়ান্ডারল্যান্ডের এখানে আমরা। ও ওয়ান্ডারল্যান্ড, হ্যাঁ এখানে, ওখানে আমার ফার্স্ট দেখা আর কি। তো এলাম, যারপর ওকে কল দিলাম যে তুমি কোথায়, তো বললো যে আমি ওইখানে আছি। তো আমাকে আগে দূরের থেকে দেখছে, দেখার পর ও বলতেছে যে আমি আসবো না। তো বললাম যে কেন? বলে না 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 ফান করে বলছি আসবো আসবো। তো আমি বললাম কি যে তোমাকে আমি দেখছি, তাহলে আমিও চলে যাই। দেখো তো দুইজনে না সামনাসামনি আমরা কথা বলবো না, মানে দূরে থেকে আমরা দুজন দেখে কথা বলতেছি মোবাইলে। পরে সামনে আসলো ফার্স্ট, যেটা আমাকে অনেকগুলা গোলাপ ফুল দেয়। ওকে, বিউটিফুল। তো আমাকে বললো যে তুমি না, বললাম হ্যাঁ। ওরে রিস্কা নেয়, রিস্কে নিয়ে বলে যে চলো টিসিতে যাই আমরা ঘুরতে। বললাম যে না আজকে তো বাসায় মানে বলে আসি নাই, আরেকদিন যাব। তো ও আবার ওদিক দিয়ে ওর বাড়িতে যাবে, বললো যে আমি আমার বাড়িতে যাব। তখন আর কি রোজার মাস ছিল, তো ওর বাড়িতে চলে যাবে। আর আমার বললো যে ঠিক আছে তোমার বাসায় তোমাকে দিয়ে আসি। তো রিস্কা দিয়ে আমার বাসায় দিয়ে আসছে, বাসায় দিয়ে বসে ওখানে আবার চলে গেছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই যে আপনি তো ক্লাস 9-এ পড়া অবস্থায় ওই সময় একটা ঘটনা না, আপনি টিএসসি বলতে তখন কি বুঝতেন? একদম ফ্র্যাঙ্কলি কিছুই বুঝতাম না। কিছুই বুঝতেন না? না। আর ও যখন বললো যে টিএসসি তে যাই, তখন আপনার জিজ্ঞেস করেননি যে টিএসসি জায়গাটা কি, ওইখানে কি হয় না হয়? না আমি কিছু জিজ্ঞেস করি, কিন্তু টিএসসি নামটা আমি শুনছি কিন্তু কখনো যাইনি। আপনি শুনেছেন এর আগে? আচ্ছা শুনে আপনার মনে কি ধারণা হতো টিএসসি সম্পর্কে? মানে ধারণা হতো, আমি যতটুকু জানতাম ওখানে নাকি বেশিরভাগ প্রেমিক প্রেমিকারাই যায়। নোট অফ দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা, টিচার্স অ্যান্ড স্টুডেন্ট সেন্টার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হওয়ার 2 বছর পরে আমি টিএসসি তে গিয়েছিলাম, তার আগে আমার যাওয়ার সুযোগ হয়নি কোনো না কোনো ভাবে হোক না কেন। টিএসসি তে যাওয়ার পরে আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম এটাই টিএসসি, মানে টিএসসি সম্পর্কে একটা ব্র্যান্ড সব জায়গাতেই আছে, এবং সেটা ওর কাছ থেকে জেনুইনলি আমরা যেটা জানলাম, হুইচ ইজ ট্রুলি নট গুড। এবং এটা সত্য না, আসলে কোনোভাবেই সত্য না। ঢাকা ইউনিভার্সিটি যারা পড়েন এবং ঢাকা ইউনিভার্সিটিতে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বিকাশ কেন্দ্রের একটা জায়গা যদি আমরা বলি, সেটা আমরা বলতে পারি টিএসসি। ওখানকার অডিটোরিয়াম, ওখানকার টিএসসি স্মেল, ওখানকার যা যা আছে সেগুলো প্রত্যেকটাই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে অনেক অমূল্য সম্পদ এবং অনেক বেশি নস্টালজিক। তবে সবার যেহেতু অবাধ বিচরণ, সে অর্থে অনেকেই হয়তো এইসব ডেটিং প্লেস বা যাই হোক না কেন ঘোরাফেরা এসবের জন্য অনেকে যান। তবে যে ব্র্যান্ডটা, সে ব্র্যান্ডটা আসলে ঠিক না এবং এটা একেবারেই রং একটা ব্র্যান্ড। সো আপনি এটাই জানতেন যে টিএসসি মানে হচ্ছে ওখানে ঘোরাফেরা করা যায়, প্রেম করা যায়, তাই তো? এখনো কি সেটাই জানেন? না এখনো সেটা জানি না। আজকের পর থেকে অন্তত আপনি যেটা জানবেন সেটা হচ্ছে টিএসসি মানে এটা না, তাই তো? ওকে ফাইন, আমাকে বলেন তারপরে আপনি কি করলেন? রিক্সা করে ঘোরাফেরা করলেন নাকি? হ্যাঁ রিক্সা করে ঘোরাফেরা করে নাও, বাড়িতে চলে যাবে এই জন্য আমাকে নামে দিয়ে তারপর চলে গেল। তো বাসে যে আর কি মানে মোবাইলে কল দিতেছে, মোবাইল অফ। তখন আমার মনে একটা ভয় লাগলো, কি ব্যাপার ওকে আমার দেখে পছন্দ করলো না, কেন মোবাইলটা অফ করে রাখলো। মানে আমি অনেক কান্না করতেছিলাম তখন বাসায় এসে যে মোবাইলটা কেন অফ করলো, মানে অনেক ভয়ে ছিলাম, মানে আর মনে হয় মোবাইল খুলবে না, মনে হয় আপনাকে দেখে পছন্দ হয়নি। হ্যাঁ হ্যাঁ। তো কান্না করা দেখে আমার বোন আমাকে বলতেছে কি ব্যাপার। তখন আমার বোনকে বললাম যে এরকম এরকম ওর সাথে দেখা করতে গেছিলাম। তো বললাম আমাদের না যায় না দেখা করাটা উচিত হয়নি। তো বললাম যে দেখো এখন তো মোবাইলটা অফ করে রাখছে। ওরও সান্ত্বনা দিল যে মনে হয়তো চার্জ নাই বা কি এরকম কিছু। আপনি যে দেখা করতে গিয়েছিলেন সেটা আপনার ফ্যামিলি জানে? না ফ্যামিলি জানে না। আপনাদের মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক আছে সেটা আপনাদের দুজনের ফ্যামিলি জানে মোটামুটি, কারণ যেহেতু আপনার দুলা ভাইয়ের ফ্রেন্ড ছিল সে, আপনার ফ্যামিলিও জানে যে আপনি তাকে মোটামুটি খুব ভালো করে পছন্দ করেন। গেছিলাম যে সেটা জানে না। ওর ফ্যামিলিতে কি ব্যাপারটা জানতো? না ওর ফ্যামিলি জানতো না, কিছুই জানতো না। কিছুই জানতো না, শুধু আপনার ফ্যামিলিতে মোটামুটি জানাশোনা ছিল। হ্যাঁ ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এই মেয়েটার ফ্যামিলিতে মোটামুটি সবাই জানতো, ইনভলভ ছিল যে ও ওই ছেলেটাকে লাভ করে ফেলেছে, কিন্তু ওই ছেলেটার ফ্যামিলিতে কেউ জানতো না ব্যাপারটা। হ্যাঁ তারপর মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন? হ্যাঁ মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। তো অনেক খারাপ লাগতেছে আমার, কি করবো যদি এরকম মানে মোবাইলটা অফ করে রাখে, মানে অনেক ভয় লাগতেছিল। তো এরকম ও তো চলে গেছে 1টার দিকে যাওয়ার পর
5টার দিকে ওকে ও আমাকে কল করার পর যখন আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম, রিসিভ করার পর বললাম, মানে আমি কান্না করে বলতেছি যে তুমি মোবাইলটা অফ করে রাখছো কেন, আমি তো মনে করছি না জানি কি তুমি আমাকে কখনোই কল করবে না। তো আমার হাইসা বলতেছে তুমি এরকম নার্ভাস হয়ে গেছো কেন, আমি কল করবো না কেন। তো বললাম আমাকে তোমার পছন্দ হয় নাই? বলে হ্যাঁ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তো বলে মোবাইলটা অফ করেছি কেন, মোবাইলটা আসলে চার্জ ছিল না আমার। তো বললাম দোনো মোবাইলে কি চার্জ ছিল না? বলে হ্যাঁ দোনো মোবাইলে আমার চার্জ ছিল না, এই জন্য মোবাইলটা আমার অফ ছিল, এখন বাসায় এসে তারপর চার্জ দিচ্ছি। তো কথা বলতে থাকি এভাবে, বাসায় বলি, আমার মার কাছে যেটা শেয়ার করি যে মা এরকম ও আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে, ও দেশের বাড়িতে গেছে, এখন ঢাকায় আসলে বিয়ে করবে আমাকে, এটা বলতেছে। তো বলে ঠিক আছে আমাদের সাথে কথা বলো তারপর। তো বাড়ি থেকে 1 সপ্তাহ পর ঢাকায় আসছে, আসার পরে দুলাভাই আর কি জানতে পারলো যে ওর সাথে আমার মোবাইলে কন্ট্যাক্ট হওয়ার পর বলেছে ঠিক আছে তুমি আমার বাসায় চলো। তো ওকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পর ও মার সাথে কথা বললো, ভাইয়ের সাথে কথা বললো যে ওকে আমি লাভ করি বা ওকে বিয়ে করবো, এরকম ধরনের কিছু বলতো। তখন আমি সামনে ছিলাম না। তোমার ফ্যামিলি বলে ঠিক আছে তোমাকে আমরা বিয়ে দেবো, কিন্তু তোমার গার্জেন আনতে হবে, তুমি কোথায় থাকো সেই ঠিকানা দিতে হবে। কিন্তু ও বললো যে না আমার কিছুই দিতে পারবো না, আমার অনেক প্রবলেম, তো তার জন্য দিতে পারবো না, আমার ফ্যামিলিকে না জানিয়ে আমার বিয়ে করতে হবে, আমার ফ্যামিলি জানলে এটা মানবে না। তো আমার মা বললো যে মানবে না তাহলে বিয়েও দিব না। ঠিক আছে আমার মেয়ের সাথে আজকের পর থেকে কোনো কথা বলবো না, যদি ফোন দেয় ফোন রিসিভ করবো না। ওর কি অনেক মানে ঘিন জিনিসটা অনেক ছিল যে আর একটা কথা বলবে কেউ, সেটা অনেক রাগ হইতো, ইমোশন ছিল, ঘিন থাকা মানে এক ধরনের ইমোশন ছিল, অভিমান ছিল, অনেক অভিমান ছিল। হ্যাঁ তো আমার মা ভাই অনেক রাগ ভাবে ওর সাথে কথা বলে। তো ও এটা আর কি মনে মনে রাখে, মনে মনে রাখার পর বাসায় যাওয়ার পর আমি ফোন দিলাম। আমি তো অনেক খুশিতে ছিলাম যে হয়তো রাজি হয়েছে সবাই। তো বলে কি তুমি আমার ফোন দিবা না আজকে থেকে। আমি বললাম যে কেন? বলে দিবা না। তো কেটে দিছে ফোনটা। বলার সাথে সাথে ওকে আমি আবার ফোন দিই, কেটে দিতেছে বারবার। যখন মানে বারবার কল দিতে রিসিভ করছে, রিসিভ করার পর বললাম যে কি হয়েছে আমাকে একটু বলো। বললো এরকম তোমার ফ্যামিলিতে রাজি হবে না, তাহলে আমার সাথে আর কথা বলে কি লাভ বলো, আর শুধু দুজনই কষ্ট পাবো। তাহলে আমি বললাম যে চলো আমরা তাহলে নিজে বিয়ে করি। তো ও এটা রাজি হয়নি, এটা খারাপ দেখায়। তো আমি আমার বাসায় সবাইকে বললাম যে না ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ওনারা বলে যে না করতেই হবে। ও আর কি মানে আমার সাথে ঠিক মতো কথা বলে নাই। আমার মা যেদিন পর থেকে বললো কথা বলে না। তো আমি আর কি মানে অনেক কান্নাকাটি করি বাসায় যে ঠিক মতো খাওয়া দাওয়া করি না ওর জন্য। তখন আমার আম্মু দেখতে পারতেছে যে না আমি অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম আর কি, ওর সাথে এরকম করতে মানে না খাইতে এরকম অসুস্থ হয়ে পড়ছিলাম। তো ওইটা জানার পর আমাকে ফোন দেয়। একটা জিনিস একটু বলেন তো আমাকে, যে ক্লাস 9-এ পড়া একটা মেয়ে, এক তো তার বিয়ে দেওয়ার বয়স হয়নি, সেই সময়টাতে বিয়ে দেওয়ার চেষ্টা করছে ফ্যামিলি থেকে, এটা একটা অনেক বড় একটা অসঙ্গতি। আরেকটা যেটা যে সেই সময়টাতে যদি বিয়ে সাথের ব্যাপারটা নাও হয় তাহলে ফ্যামিলিগতভাবে প্রেমের ব্যাপারটা সাপোর্ট করার কথা না, বিশেষ করে আপনি যে ধরনের ফ্যামিলিতে বড় হচ্ছেন, একেবারে টিপিক্যাল মধ্যবিত্ত ক্লাস আমরা বলতে পারি, সেই জায়গাটা থেকে পরিবার থেকে কখনো শাসন করতো না আপনাকে যে না প্রেম করা যাবে না, বকাঝকা করা, মারধর করা? হ্যাঁ এটা তো অবশ্যই। আচ্ছা এটা তো করতোই, মানে ওদের সামনে তোর কথা বলতাম না, হয়তো জানতো আর কি, দেখে নেই কখনো কথা বলতে, অনেক কষ্ট করে আর কি ওর সাথে কথা বলতাম। ওকে তারপর তো ও এরকম করতো, ফোন দিতাম তো ভালো মতো কথা বলতো না, আগে যেরকম একটা কথা বলতো সেরকম ভাবে আর কি কথা বলতো না আমার সাথে। তো আরেকদিন দুলাভাইকে অনেক রিকোয়েস্ট করলাম যে আরেকবার নিয়ে আসেন না, কেউ তো আমার সাথে কথা বলতেছে না। মানে দুলাভাইয়ের সাথে অনেক ভালো একটা বন্ধুত্ব ছিল। তো আমার দুলাভাই বললো যে ওকে অনেক রিকোয়েস্ট করছিল তোমার দেশের বাড়িতে আমি যাই, দরকার তোমার মা বাবাকে আমি জানাবো না, দূরের থেকে তোমার বাড়িটা আমি দেখে আসবো, তো আমার শালিকে তুমি যদি ফেলে থেকে যাও তাহলে তোমাকে পাবো কোথায়, তোমার বাসার ঠিকানাটা তো দরকার আমাদের, আর কিছু দরকার নেই। মানে আপনার দুলাভাই যেটা বলছিল যে ঠিক আছে তোমার ফ্যামিলিকে জানাতে চাও না সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বিয়ের সাথে যদি হয় তাহলে অন্তত তোমার বাসার ঠিকানাটা আমরা জেনে রাখি, কারণ আমার শালিকে যদি তুমি ফেলাই পেয়ে যাও তাহলে তোমার বাসায় গিয়ে যেন তোমাকে ধরতে পারি, তাই তো? হ্যাঁ। ও বলে না বাসার ঠিকানাই দেওয়া যাবে না। তো আমার দুলাভাই আমাকে যেটা এসে বোঝায় মনে ওর বাসায় মনে হয় কোনো প্রবলেম আছে, হয়তো ওর কোনো বোটও আছে। তো আমি এটা বিশ্বাস করলাম জানো যে 21-22 বছরের ছেলে, ওর আগে কিভাবে বউ থাকবে, আর ও তো দেশের বাড়িতে যাও আমার সাথে রাত্রে কথা বলে, কিন্তু বউ থাকলে তো কথা বলতে পারতো না আমার সাথে। তো আমি এটা বিশ্বাস করি কোনো প্রবলেম আছে হয়তো, এই জন্য হয়তো দিচ্ছে না, হয়তো ভয় পাচ্ছে, বাবা মাকে জানাতে চাচ্ছে না, হয়তো মনে করছে আমরা জানাই ফেলবো, এই জন্য আর কি দিচ্ছে না। তো আমার সাথে কথা বলতেছে না কোনো মতো, 2-3 দিন ধরে কথা বলে না। তো কথা না বলার পর আমি অনেক নার্ভাস হয়ে যাই ওর প্রতি, যে আমি এখন কি করব, ওকে ছাড়া এখন আরেক জায়গায় আমার বিয়ে ঠিক করতেছে। তো আমি বললাম যে না আমি সেখানে বিয়ে করব না। ছেলে অলরেডি আমাকে এসে দেখে যাওয়ার পর পছন্দও করে, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। তো ওকে জিনিসটা আমি জানাই, কিন্তু ও কোনো গুরুত্ব দেয় না। ফোন দিতেছি, আমি বলতেছি দেখো তুমি যদি ফোন না দাও তাহলে কিন্তু আমি কিছু করে ফেলবো, মানে
এত জিদ উঠছিল তখন আমি মানে রাগের মাথায় মেসেজ লিখছি, মেসেজ লেখার পরও ফোন ধরতেছে না। তো আসলে মেসেজটা পড়ে নেই যে আমি কিছু একটা করে ফেলবো, এটা করলে হয়তো বলছে আর কি পরে যেটা। তো আমার ঘরে অনেক ধরনের ট্যাবলেট ছিল। অনেক ধরনের ট্যাবলেট? হ্যাঁ, আসলে অনেক কিছু ট্যাবলেট ছিল সেখানে, তো আমি সবগুলা নিয়ে খাই, খালি পেটেই খাই। কোন ধরনের কিসের ট্যাবলেট, কোথাকার ট্যাবলেট, কোনো কিছুই ছিল না, আপনি সবগুলো একবারে খেয়ে ফেললেন? হ্যাঁ, সবগুলো। এগুলো কিসের ট্যাবলেট ছিল আপনার জানা ছিল? হ্যাঁ, মানে ওষুধের বাসাতে অনেক ধরনের ট্যাবলেট, মাথা ব্যথার ট্যাবলেট আছে, জ্বরের ট্যাবলেট ছিল, প্রায় 40টা ট্যাবলেট হবে খাইছি আমি। 40টা ট্যাবলেট আপনি খেয়ে ফেললেন? কিসের জন্য? ওই যে ওর ফোন ধরতেছে না, আবার বলে আরেক জায়গায় বিয়ে ঠিক করছে। ওর বিয়ে ঠিক হয়েছে নাকি আপনার বিয়ে ঠিক? আমার। মানে বিয়ে ঠিক বলতে ঠিক করতেছে। তো খালি পেটে খাইছি, তো বুকে অনেক জ্বালা পোড়া করতেছিল, আমি অনেকক্ষণ চুপচাপ ছিলাম। চুপচাপ তখন যখন সহ্য করতে অনেক চিলেছে, তখন রাত 12টা বাজে। চিনার পর আমার আম্মু বলতেছে কি ব্যাপার, মানে আমার আম্মু অনেক ভয় পেয়ে গেছে। আমার আম্মু এমনি আমাকে অনেক কাজ করতো, তো দেখা সে কাঁদতেছে মানে অনেক জোরে জোরে। তখন আমার পাশের ঘরে যে বাড়িটা ছিল, যে বললো তুমি কিছু খাইছো? আমি বলতেছি না কিছু খাইনি। তখন আমার আম্মু ট্যাবলেটের খোসাগুলো যেগুলো নিচে পড়ানো দেখছে, তো দেখার সাথে সাথে আমার ভাইয়া আবার আমার বোনের দেশের বাড়িতে চলে গেছিল, আমার বোনের বাসায় ঘুমাইছে। তো ভাইকে ডাইকা নিয়ে আসছে যে ওর এরকম ওজন কি খাইছে। খাওয়ার পর 12টা বাজে ওখান থেকে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ও ওইদিকে আমাকে কল করতে থাকে, মানে মেসেজটা পড়ার পর কল করতে থাকে আমাকে। আমি তো মোবাইলটা ঘরে থেকে যাই, সেখানে আমাকে ঢাকা মেডিকেল ভর্তি করার পর আমার অনেক সিরিয়াস অবস্থা হয়েছিল, মানে অন্যরকম, মানে চোখ টুক নাকি আমার উল্টে গেছে। তখন আমার সেন্স ছিল না, আমি জাস্ট চিল্লাইতেছি যে মানে আমার অনেক কষ্ট হইতেছে। প্ল্যান কি ছিল, মরে যাবেন? হ্যাঁ। ওকে। পুলিশ ওরা বলতেছে কেন খাইছে বা কি, আমার আম্মু তো জানে কেন খাইছে, মানে হয়তো এই কারণে খাইছে। তখন আমার আম্মু বলছে কি, মানে ওখানে আমার বলতেছে যে জিজ্ঞেস করলে তোমার বলবা আমার মার সাথে আমি রাগ করে খাইছি, অন্য কোনো কথা বলবা না, তাহলে কিন্তু একটা খারাপ দেখা যাবে এখানে। পুলিশ আসতেছিল তাই তো? পুলিশ। তো আমাকে ওয়াশ যেখানে করে সেখানে ওয়াশরুমে ঢুকায়, আমার আম্মু ঢুকে ওয়াশ করে। সেই দিন ওয়াশ করার পর কি কিভাবে ওয়াশ করে, কেমন লাগলো, ফিলিংসটা কেমন ছিল একটু বলেন, কারণ যারা এরকম চিন্তা ভাবনা করে তারা একটু জেনে রাখুক, এবং সেটা তারা আসলে সেটা এতই কষ্ট ছিল, এতই কষ্ট যে আমার লাইফে আমি এরকম মানে কষ্ট কোনো। কি করেছিল আপনাকে, পাইপ দিয়েছিল? হ্যাঁ, 2 হাত ভাজছে, তারপরে 2 পাও ভাজছে, তারপর আমি পাইপ তো সহজে ঢুকাইতে চাই না, মানে এমন মোটা পাইপ গলার ভিতরে, মানে এভাবে মুখ চেপে ধরে ঢুকাই দেয় ডাইরেক্ট, ঠিক আছে? মানে এত কষ্ট হয়েছে, মনে আমার দম তো আটকে আসতেছে যখন পাইপ দিয়ে পানি দেয় এগুলা বের করে, মানে বাগানে পানি দিয়ে এক ধরনের পাইপ দেখেছেন? হ্যাঁ, অনেক মোটা পাইপ। ওইটাই মোটা পাইপ? হ্যাঁ, অনেক মোটা পাইপ ছিল। তার কত নোংরা কার্পেটের মধ্যে ঢুকিয়ে চাললাম বুঝছেন। যাই হোক, যারা এইসব চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। হ্যাঁ, পাইপটা কিন্তু গলার ভিতর দিয়ে যাবে। যাই হোক, তারপর তো মানে অনেক কষ্ট হয়েছে, মানে হাত তো বাঁধা, মানে লড়তে পারতেছি না, চড়তে পারতেছি না, দেখতে আমি কান্না করতেছি, আমার এদিক দিয়ে কষ্ট লাগতেছে, মানে আইটু আমি মরে গেতাম এরকম লাগতেছে আমার কাছে। তো আম্মু আর কি সিনটা দেখতে পারতেছে না, আমার আম্মু ঘুইরা কাঁদতেছে যে তাড়াতাড়ি করেন, ও মনে আর বাঁচবে না, এরকম করতেছে কেন। তো ওয়াশ করছে, ওয়াশ করার পর আর কি 1 ঘন্টার মতো সেন্স ছিল না। পরের দিন দেখে যে সুস্থ হয়েছি, তো সুস্থ হওয়ার পর পরের দিন আর কি ছেড়ে দেয়। পরে বাসায় আসি, বাসায় আসার পর দেখি ও কল দিছে, কল দেওয়ার পর রিসিভ করলাম। রিসিভ করার পর বললো তুমি কিছু করছিলাম? বললাম যে না, আমি কিছু করিনি। ও আর কি জানে না কথাটা, আমি যে এত কিছু হয়ে গেছে আমার। বললো কি আমার সাথে দেখা করো। মা তখন ছিল না বাসায়, ঠিক আছে, বোনের বাসায় ছিল, ভাবি আমার সাথে ছিল। ভাবিকে বললাম যে দেখা করতে যাই আমি। বলে আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসে পড়ো, আম্মু আসার আগে যেমন এসে পড়ো, তাহলে কিন্তু আমাকে বকবি। তো দেখা, ও আবার হায়দ্রাবাদ আসলো, আসার পর দেখা করতে গেলাম। তো ও আর কি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, সেখানে আর কি বার্গার খাইতে দিছিল। আর কি বলছে, কোনো কঠিন জিনিস খাইতেই না, মানে কলা দিয়ে পাইপ ঢুকেছে, আমি কিছুই খাইতে পারতাম না। তো আমাকে খাওয়াইতে চাইতেছে, আমি খাইতেছি না। বলে কেন, কি প্রবলেম? আর বারবার দেখতেছে যে গলা এখানে লাল ছিল তো। বলে কি মানে আমি কিছু বুঝছি না, তোমাকে অসুস্থ লাগতেছে। তো বলে কি সত্যি করে বলো তো আমার কাছে, মিথ্যা কথা বলবো না, আমি কিচ্ছু বলবো না। তখন আমি বললাম আর কি সব কথাটা। তো বলার পর আমাকে একটা থাপ্পড় মারছে। ওকে, থাপ্পড়ের রেশটা কিছুক্ষণ থাকুক, আমরা এই ফাঁকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি। থাপ্পড়ের পরের কাহিনীটুকু আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে চাই। এবং যারা এই ধরনের কাজ করেন ইমোশনালি, আজকে আমি একটু বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে জীবনের গল্প আসলে জীবনের মতো, এখানে আসলে কোনো অ্যাডভাইস আমরা দিই না, কখনোই দিই না এবং দিবও না কখনো। এবং প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে যাদেরকে আমরা এখানে নিয়ে আসি তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আজকে যিনি এখানে এসেছেন মুক্তার বয়স 18 বছরের কিশোরী আমরা বলতে পারি তাকে, এবং তার কিশোর জীবনের যে অভিজ্ঞতা, কিশোর জীবনের যে ফিলিংস, কিশোর জীবনের যে লাভ, সেই লাভটি কিন্তু অনেক কিশোরীর মধ্যেই রয়েছে। তারা যাতে কোনো ভুল না করে সেজন্য আজকের হ্যালো 920 অনেক বড় একটা এক্সাম্পল হতে পারে। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে জায়গাটিতে ছিলাম, যে সাইফুল এটা জানার পরে আপনাকে একটা চড় মেরেছিল, রাইট? ওকে, তারপর?
যে ও বললো যে তুমি এখনই এই ধরনের কাজ করতে চাও, তাহলে তুমি তোমার বিয়ে করলে তো তখন তুমি আমি তো তোমার কিছু বলতেই পারবো না, তখন তো এরকম করবা। আমি বললাম যে না, তখন কি এরকম করবো, হয়তো তখন তোমাকে পাবো, তখন তো আর এই কাজটা ভুলেও করতে চাবো না, হয়তো তোমাকে পাবো না বলে এই কাজটা করতে চাইছি। আমাকে বুঝাইলো, দেখো এই ধরনের কাজ কোনোদিনও করো না, এগুলো ঠিক না। তারপরে আমাকে বললো যে ঠিক আছে বাসায় চলে যাও, এখন আর যেহেতু অসুস্থ তোমার থাকতে হবে না আমার সাথে। অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, ও বাসা পর্যন্ত আমাকে দিয়ে আসলো। মানে তখন মানে কথা বলতে পারি না ভালো মতো, মানে ফ্যামিলির কারণে, ফ্যামিলি অনেক বকে। তখন আমি বললাম যে ও আমাকে একটা মোবাইল দেয় চুরি করে। হ্যাঁ, তো মোবাইল। আপনি এর আগে কার মোবাইল থেকে কথা বলতেন? আমার মার মোবাইল দিয়ে কথা বলতেন। মার মোবাইল থেকে? মার মোবাইলটা কি বাসায় থাকতো নাকি মা নিয়ে যেত? না, বাসায় থাকতো, নিয়ে যেত না। উনি কি করতেন? কিছু করতো না। ওকে, হ্যাঁ। তো আপনাদের সংসার চলতো কিভাবে? টাকা পয়সা কে দিত? আমার বাবা যেমন ছিল সে পর্যন্ত আমাকে আমারটা দিত আর কি, আমার মারটা আমার ভাইয়া দিত। আপনার খরচটা আপনার বাবা দিতেন, আর মার খরচটা আপনার বড় ভাই চালাতেন, তাই তো? হ্যাঁ। তারপর মোবাইল কিনে দিল আপনাকে? হ্যাঁ, মোবাইল কিনে দিল। মোবাইল কিনে দেওয়ার পর আর কি আমার বাসায় এসে আর কি মোবাইলটা দিয়ে যায়। বাসায় এসে? হ্যাঁ, বাসায় এসে বলতে বাসার সামনে আসে। তো বললাম আমি তো আজকে বেরোতে পারবো না, তো আমার বাসার সামনে এসে মোবাইল দিয়ে যাও। আমার বাসাটা তো চিনতো, তো বাসার সামনে এসে 1 মিনিট দাঁড়ানে মোবাইলটা দিয়ে তারপর চলে গেছে। মোবাইলের সিম টিম সব ও দিয়ে গেছে আর কি। ওই মোবাইল দিয়ে কথা বলি যখন বাসায় সবাই ঘুমিয়ে যায়, ধর 12টার পর সবাই ঘুমিয়ে যায়, তখন 1টা বা 1:30টার পর কথা বলি ওর সাথে। রাত্রে ছাড়া আর কথা বলতে পারতাম না। তো একদিন শুনি আমার বাবা মারা গেছে, তো সেখানে গেলাম। ও বললো যে ঠিক আছে যাও। আমি বললাম যে কার সাথে যাব? এখন আমার ভাইয়া ওরা যেতে যাচ্ছে না। মানে ভাইয়া যেতে যাচ্ছে না বলতে ভাইয়া বলছে আমি একটু পরে যাব। আমি তো সবার ছোট, তো আমি আমার বাবাকে আমার অনেক ভালোবাসতাম, তো আমি আর সহ্য করতে পারতেছিলাম। আমি বললাম এক্ষুনি যাবো, তো আমার মাও যেতে পারতেছে না। তো আমার কাছে টাকা ছিল না, কিভাবে যাব? এখন আমার বোনের কাছে টাকা ছিল না, আমার দুলাভাই আবার দেশের বাড়িতে গেছিল। তো ওরে বললাম যে দেখো আমি তো যাব, আমার কাছে টাকা নেই। তো আমাকে আইসা 3000 টাকা দিয়ে গেল। তখন মানে আমার বোনেরা আমার গাড়িতে উঠাই দিছে, যে বলছে ঠিক আছে আপনারা যান। কোথায় যাচ্ছেন? ওই রাজশাহীতে। আমার বাবা মারা গেছে তো ওই জন্য। ও মাই গড। বাবা কিভাবে মারা গেল? বাবা হঠাৎ করে মারা গেল, ভালোই ছিল। এখন বলতেছে আর কি ওখানে কিভাবে মারা গেছে এটা তো জানি না, এমনিও হয়তো মারা গেছে। এখন আমরা যতটুকু সন্দেহ করি যে আমার সৎমা হয়তো মেরে ফেলছে, এরকম একটা কিছু। সৎমা মেরে ফেলেছে আপনারা সন্দেহ করেন আপনাদের জায়গা থেকে? ঠিক আছে, সন্দেহ ব্যাপারটা আসলে প্রুফ ছাড়া আমরা নাই পাই গেলাম ওদিকে। হ্যাঁ, তারপর? তো ওইখান থেকে আমরা সব ভাই বোন যাই। যাওয়ার পর তারপরে দেখি ওরা বলছিলাম যেতে, ও বলে যে না আমাকে কি পরিচয় দিবা? যার পর অনেকে জিজ্ঞেস করবো এটা কি, আর তোমার ভাই তো জানতে এটা তো তোমার অনেক বকবে। তো আমি মোবাইলটা নিয়ে যাই, এটা আমার ভুল হয়। মোবাইলটা নিয়ে যাওয়ার পর আমার ভাইয়া দেখে ফেলে যে মোবাইল কার। তো বললাম কি মোবাইলটা আমার ওই যে আমার মামাতো ভাই ছিল, যে মহিলার আর কি ভাইয়ের ছেলে। বললাম ওর। বললো কি যে না ওর মোবাইল না। আচ্ছা, বললো যে ঠিক আছে ওর মোবাইল না, প্রমাণ হবে এটা কার মোবাইল। তো ওখানে যেহেতু অনেক মানুষজন ছিল কিছু বলে নাই, মনেটা মনে রাখছে আর কি। তো ও ভাইয়াকে আর কি আলাদা জিজ্ঞেস করছে মোবাইলটা কি ওরে কি কোনো মোবাইল দিছো? তো বললো না তো আমি ওরা কোনো মোবাইল দিইনি তো কথা বলার জন্য। তখন ও আর কিছু বললো না। বাসায় আসলো, বাসায় আসার পর দুলাভাইকে বলে দিল যে আপনার ফ্রেন্ড ওর মোবাইল দিছে। তো দুলাভাই আর কি আমার প্রতি একটু রাগ ছিল, যে আমাকে বললো যে কি ব্যাপার ওর মোবাইল নিছো কেন, অনেক বকছে আর কি। মোবাইলটা খুঁজছে, মোবাইলটা ভেঙে ফেলবে এরকম একটা কিছু, ওর সাথে সম্পর্ক রাখতে দিবে না। তো এর মধ্যে আবার বলতেছে যে তুই দেখা করো দেখা করো। তো আমি দেখা করতে গেলাম, সেদিন না বলেই দেখা করতে গেছি। সকাল 12টা বাজে বের হয়েছি, ওর সাথে দেখা করতে গেলাম। এদিকে আমার মোবাইলের নাম্বার ওরা জানে না, জানতো একমাত্র আমার ভাবি। সেদিন আমার ভাই আমার ভাবিকে আর কি কসম কাটে বলছে যে ওর কোনো নাম্বার আছে কিনা। তো নাম্বারটা উনি দিতে বাধ্য হয়েছে, যে নাম্বারটা হ্যাঁ আছে। তো ফোন দিয়ে বললো যে কোথায়? তো বললাম আমি এক বান্ধবীর বাসায় গেছি। বলে কোন বান্ধবীর বাসায় গেছে? এখন যে বান্ধবীর কথাই বলবো বাসায় যে খোঁজ করবে যে আসলে বান্ধবীর বাসায় গেছে কিনা, এখন আমি তো আছি ওর সাথে। এখন ও বলতেছে যে তুমি যে আসছো এখন তো তোমার বাসায় গেলে অনেক মারবে, আমার উপরে এমনি রাগ। বললাম যে না ঠিক আছে। আমি বললাম যে মায়ের খেলে খাবো, তারপর আসছি, যখন যাবো না পরে যাই। তো 12টা বাজে গেছি, 5টা পর্যন্ত টিএসিতে ছিলাম আমরা। অনেকক্ষণ টিএসিতে বসেই ছিলাম, দুজন মিলে অনেক কথা বলছি। বাসায় আস্তে আস্তে প্রায় 7টা বেজে যায়। তো বাসায় আসি, বাসায় আসার পর মানে আমার মা যেটা বলতেছে যে এখন আসিস না করে, ঘরে তো ভাই আছে দুলা আছে, ধরো আসলে অনেক মারবো। তো ওই কথা আমার শুই না বলছে। আমার ভাই আবার কি করছে, হাত টাই না ধরে ভিতরে নিয়ে গেছে। তো আমার পার্সের মোবাইল ছিল, দুলা ভাই মোবাইল করে খুঁজতেছে। তো আমার পার্সটা হাতে থেকে মোবাইলটা নিয়ে নিছে, নিয়ে সাথে সাথে মোবাইলটা ভেঙে ফেলছে। তো আমাকে অনেক মারছেও,
আমার ভাই আমাকে অনেক মারছে, আমার দুলাভাইও মারছে সাথে, যে কেন গেলি, ঘুরতে গেলি কেন। তো ওই ছেলের ফোন দেওয়া ইচ্ছা মতো যা বলার অনেক কিছু বলছে, ওরে অনেক কিছু বলছে, যে বললাম ওর একটা কিছু বলে অভিমান করে, যেহেতু ওরা বকা দিয়ে কথা বলছে এই জন্য ওর বেশি অভিমান করছে। এখন আমি ফোন করছি পরে আমাকে তুই করে বলতো, তুই আমার আর কোনোদিন ফোন দিবি না, তোর ফ্যামিলি যে তোমাকে এতগুলো কথা বলছে তুই আমাকে আর কোনোদিন ফোন দিবি না। আমার কথা হলো যে আমার ফ্যামিলি তো বলছেই তোমার কারণে আমি গেলাম এই পর্যন্ত, কিন্তু তুমি আমার উপরে রাগ করলে কেন, আমার ফ্যামিলি তো বলছে, আমি যে তোমাকে কিছু বলিনি, তাহলে একটা কথা ছিল। তো বলে ফোন দিবি না, তো আমি কি করলাম যে ফোন দিলাম না, মানে অনেক কষ্ট হইলো। তারপর 2 দিন আর কি ফোন দিইনি আমি, একদিন ওর ফোন না দিয়ে থাকতে পারতাম। 2 দিন পর ফোন দিছি, ও ফোন দিয়ে তেরা কথা বলতো, ফোন দিছো কেন, আমার ফোন মানে আপনি আপনি করে বলতো, তুমি করে বলতো না। তো একসময় বিরক্ত হয়ে গেলাম যে যতবারই কল দিচ্ছি, যে কদিনই কল দিচ্ছি আমার সাথে কথা বলতেই চাচ্ছে না। মানে আমি একটা মনে মনে একটা জিত করলাম যে না আমি আর ফোন দিব না, যদি ও আমাকে সত্যি বলবে ও আমাকে ফোন দিবে। তো আর কি ব্রেকআপ হলো আমাদের। ব্রেকআপ হয়ে গেল? হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেল। তো এখানে আমি পরীক্ষাটা দিলাম, 8 পরীক্ষাতে 9-এ উঠছে আর কি, 9-এ ভর্তি হয়েছি। মানে প্রেম চলছিল ক্লাস 8-এ থাকা অবস্থায়? হ্যাঁ। ওকে। আমি মনে করছি সাথে আমার সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, আর মনে হবে না। আমার দুলাভাই আরেকটা ছেলে আনে বিয়ে করার জন্য, আমি তখন রাজি হয়েছি যে ঠিক আছে, মানে ওর বোধ একটা আইসা করছে যে না ও যেহেতু আমার সাথে এত আমাকে দেখাইতেছে, আমাকে মানে চিন্তাছেই না, এরকম ভাবে কথা বলতেছে, আমিও পারবো না কেন, ও যেহেতু পারছে আমিও পারবো। ওকে। তো বললাম যে ঠিক আছে বিয়ে ঠিক করেন আমার, আমি বিয়ে করবো। তো বাবা মারা গেছে দেয়া। তো বললো যে ঠিক আছে দেখতেছি, কিন্তু 3 মাস ধরে ওর সাথে কথা হয় না, খাওয়া দাওয়া তো আমি ছেড়ে দিতে অনেক অসুস্থ হয়ে গেছি, মানে অনেক কানাকাটি করে কি করবো এখন, মানে ফোন দিলে মোবাইল বন্ধ। আমার যে নাম্বারটা জানতো ওই সিমটা আমি চেঞ্জ করে ফেলি। তো আমার দুলাভাইয়ের সাথে ওর কানেকশনটা ছিল আর কি, মাঝে মধ্যে দেখা হইতো, এটা সবাই জান। 3 মাস ধরে ওর সাথে কথা হয় না। দুলাভাইয়ের সাথে দেখা হওয়ার পর বলে যে ও কই, বললো যে বাসায়। বললো যে দোস্ত একটু দাও না, একটু ওর সাথে একটা বার কথা বলি। তোর শালা আমাকে বকাবকি করার পর রাগ করছিলাম, রাগ করার পর ও আমার সাথে এখন কথাই বলে না। না কথা না বলাটাই বেটার, তোর কাছে আমরা বিয়ে দিবো না, রাগ করার কথা বললো। তো আমার দুলাভাই থেকে মোবাইলটা নিয়েছে, মোবাইলটা নিয়ে আমার মার যে নাম্বারটা ছিল, মা লেখা সেভ করা বুঝছে, নাম্বারটা নিচে নেওয়ার পর কল করলো। ও আবার নতুন সিম কিনছিল, তো নাম্বারটা চিনি না, ফোনটা আমি রিসিভ করলাম। মানে সেদিন রাত্রে আমি ওর ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম, ওর কথা মনে হলে আর কি আমি ঘুমের ট্যাবলেটটা খাইতাম। সকাল 9টার দিকে কল করছে, তো আমি ঘুম থেকে উঠে ফোনটা ধরলাম। ও বলতেছে কি ব্যাপার, তুই কি আমার একদম ভুলে গেলি, ফার্স্ট আমি চিনি নাই, কি ব্যাপার তুই করে আমার কি বলতেছে ঘুমের মধ্যে। তারপর আমি বললাম যে কে আপনি, কাকে চাচ্ছেন, তো কে আপনি বলে তো ফোনটা রেখে দিছে। ফোন রাখার পর আমি আবার ঘুমিয়ে গেলাম, 1টার দিকে মনে ঘুম থেকে উঠছিলাম। ওঠার পর ওই নাম্বারে কল দিছি, কল দেওয়ার পর আমি বললাম হ্যালো আপনি কে, আপনি যে তখন ফোন করলেন তুই আমার ভুলে গেলি, আপনি কে, আমার চিনেন আপনি? বলে কি তুমি কি আমার চিনো নাই? তখন বলছে তুমি আমার চিনো না, তখন আমি বুঝছি, তখন মানে আমি কান্না করতেছি, আমি বলি তুমি আমার এতদিন পর কল দিলা, 3টা মাস কিভাবে থাকলা? পরে বলে যে দেখো তোমাকে আমি কদিন পরে কল দিচ্ছি, তুমি সিম চেঞ্জ করে ফেলছো। আমি সিমটা আমি চেঞ্জ করেছি, আমার ফ্যামিলি চেঞ্জ করছে, এটা আমার কোনো দোষ না, মোবাইলটা আগেই ভেঙে ফেলছে। তখন বললো যে ঠিক আছে, ও বলো আরেকটা মোবাইল দিই তোমাকে। আমি বললাম না মোবাইল এখন নিতে পারবো না আমি। 3 মাস পর যে কথা হলো আর কি, তো কথা বললাম, সেদিন রাত্রে সারা রাত কথা বলছি, প্রায় 5টা পর্যন্ত কথা বলছি। পরের দিন বললো যে দেখা করো আমার সাথে, 3 মাস ধরে তোমাকে দেখি না, তুমি কোন অবস্থায় আছো। 2 দিন পর আবার দেখা করলাম, টিএসসিতে গেলাম। টিএসসিতে যাওয়ার পর অনেকক্ষণ কথাবার্তা বললাম, ঘুরলাম ফিরলাম, তারপর আবার বাসায় চলে আসলাম। ওকে। বাসায় চলে আসার পর আমার মা জিজ্ঞেস করলো কোথায় গেছিলাম, তখন ওরা ভালো করে জানে যে ওর সাথে তো আমার কথাই হয় না, ওরা মনে করছে যে আমি অন্য হয়তো বান্ধবী, সেটাই বিশ্বাস করছে। ওকে। আমার আম্মা আবার দেশে যাবে, আমি বললাম যে ঠিক আছে, আমার মা তো দেশে যাবে, এখন তোমার সাথে আমি অনেক ঘুরতে পারবো। তানিয়া আপু আসবে, তানিয়া আপু নামে, তাকে আমার অনেক বিশ্বাস করতো, তার হাজবেন্ড আবার বাইরে থাকে, ওর বাসা আমাকে থুয়ে যায় আর কি। তো বললো যে ঠিক আছে আজকে তাহলে দেখা করো। সেদিন আর কি দেখা করলাম, দেখা করার পর আমি বললাম যে দেখো তোমার বাসায় আমাকে নিয়ে যাও আজকে, তোমার সাথে আমার 1 বছর ধরে সম্পর্ক, তোমার বাসায় আমি চিনি না। বলে দেখো আমি তো ব্যাচেলার থাকি, আমার বাসায় গেলে অনেক প্রবলেম, বলবে তুমি এটা কে, কেন আনছো। বললাম যাবো, আমি জিজ্ঞেস করতেছি আমি যাবোই। তো বাসায় গেলাম, দেখলাম যে একটা ফ্যামিলির সাথে আর কি থাকে, ও একটা রুম নিয়ে একাই থাকে। তো ওই মহিলা বলতেছে যে এটা কে, বললো দেখেন লাভার, ওরা আমি কদিন পর বিয়ে করবো। পরে মহিলা ওর সাথে একটা ভালো একটা রিলেশন ছিল দেখে আর কিছু বলেন। তারপরে অনেকক্ষণ ছিলাম, তারপরে এসে পড়ছে আবার। মানে সেদিন আর কি, মানে ওর রুমে যেদিন যাওয়ার পরে সেদিন আর কি আমাকে করছে আর কি। ওকে, ঠিক আছে, আপনাদের রুমের ভিতরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডরা খুব ক্লোজ একটা এনভায়রনমেন্ট পাস করেছেন, তাই তো? হ্যাঁ, এছাড়া কিছু না। তো বাসায় এসে পড়লাম, বাসায় এসে পর আবার পরের দিন ঘুরতে গেলাম, পরের দিন আবার ধানমুনি লেগে গেছি, তারপর সারাদিন ঘুরলাম, ঘুরে টুরে আবার বাসায় এসে পড়ছি। বাসায় এসে পর এখন আমাকে বলতেছে যে এই 3 মাসের মধ্যে তুমি কার সাথে কথা বলছো কিনা। আমি বললাম হ্যাঁ বলছি, একটা রং নাম্বার আসছিল, রং নাম্বার একটা কথা বলছি।
তো বলে বলছো কেন? আমি বললাম যে দেখো আমি চিনি তো না, বলছি বলতে ধরো একটু টাইমটা একটু পাস করছি, চিনি না, তো ফোন করতো, ভাবিও কথা বলতো, আমিও কথা বলতাম। আমি আবার বললাম তুমি কি কথা বলছো নি কারোর সাথে? বলে না আমি কারোর সাথে কথা বলি না, তোমার নিয়ে টেনশন, মানে এখনো ও জানে কথা বলছে কিনা। না আমি সত্য কথা বলে দিছি যে হ্যাঁ আমি একজনের সাথে কথা বলছি, আমি চিনি না, দেখাও করিনি কোনোদিন। পরের দিন যেটা দেখা করতে গেলাম আর কি, সেখানে যাওয়ার পর আমাকে বলতেছে যে তোমার মা তো দেশে গেছে না? আমি বললাম হ্যাঁ। বলে তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। মানে আমি ফার্স্ট টাইম ধাম করে, হ্যাঁ ধাম করে, কোনো কথা নেই বার্তা নেই, আমাকে আগে বলেও নাই, কোনো ডিসিশন কিছুই নেই। তো বললাম যে বিয়ে করে ফেলবা? মানে ফাইজলামি করতেছে। আমি বললাম যে ফাইজলামি করো তো আমার জীবন এইভাবে একলা বিয়ে করবো না, তুমি যে ভিতর টাইপের বাবা মারে যে ভয় পাও বিয়ে করবাই না তুমি, আমার বিশ্বাস করি না তোমার। বলে তুমি বিশ্বাস করো না, আমি তোমাকে যদি করে দেখাই। মানে আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম যে ঠিক আছে তাহলে করে দেখাও। তো আমিও রাজি ছিলাম, পাবো, এটা আমার পাওয়ার কথা। তোমাকে শর্ত দিল, বললো যে আমাকে বিয়ে করবা, ঠিক আছে বিয়ে করার পর তোমার মা বাবার সাথে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবে না, জাস্ট জানাই দিও তুমি আমাকে বিয়ে করছো, এছাড়া কোনো কন্ট্যাক্ট করতে পারবে না। আর যে পর্যন্ত আমার দেশের ঠিকানা বলবো না, মানে জানতে চাইবা না কোনোদিন যে আমার দেশ কোথায়, আমি তোমার মা বাবার সাথে কথা বলে এটা কোনোদিন পারবা না। মানে আমার যে পর্যন্ত আমি না বলবো, আমার তখন সেন্স ছিল না, যে যেটা বলছে আমি সেটাই মেনে নিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে হ্যাঁ। বলে কোথায় থাকি এটাও বলতে পারবো না তোমার মা বাবার। বললাম যে ঠিক আছে। তখন ওর বাসায় গেলাম। প্রেম মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এবং ইমোশনালি প্রেমের স্টেজটা কত বড়, জাস্ট ফিল ইট। এবং বয়সটা এখানে কত বড় একটা ফ্যাক্ট হতে পারে। আপনাকে 2-3টা জিনিস বলেছে। একটা হচ্ছে বিয়ে করার পর আপনার ছেলেটার সাথে থাকতে হবে, তাই তো? হ্যাঁ। ওকে, 1। 2 নাম্বার হচ্ছে বাবা মার সাথে শুধু কথা বলতে পারবেন, কিন্তু কোথায় আছেন সেটা জানাতে পারবেন না। 2। 3 নাম্বার হচ্ছে ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটা কোথা থেকে এসেছে, ছেলেটার বাবা মাকে কোন রকম কোনো কন্ট্যাক্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলেটা না জানাবে, তাই? হ্যাঁ। 3টাই হচ্ছে মহা বড় ভুল সিদ্ধান্ত এবং সেটাতে সে রাজি হয়েছে জাস্ট বিকজ অফ শি লাভস হিম। ওকে, তারপর? তো ওর বাসায় নিয়ে গেল। বাসায় নেওয়ার পর একা একা তো আর বিয়ে হবে না, তোর বাসার ফ্যামিলির বললো। তখন রাত্রে আর কাজী বললো যে না আজকে বিয়ে হবে না, কালকে সকালে। তো সেদিন এভাবে আর কি ওর বাসায় থেকে যাই। আমার মা তো দেশে গেছে, তো আমার মায়ের কথা শুনে সাথে সাথে দেশে থেকে এসে পড়ছে। আমাকে অনেক কানাকাটি করে বলতেছে, মানে আমার মার সাথে ও কথা বলতে সুযোগ দিচ্ছে আর কি, এর আগে কথা বললাম। তো আমার মা মোবাইলে বলতেছে তুই ওর সামনে কথা বলিস না, মানে লুকায় বল, কোথায় তোরা আসস, তোদের আমি ভালো করে বিয়ে দেবো। ও যদি তোরা একলা বিয়ে করে, কি বিয়ে করবো, নকল বিয়ে করো কিনা, তুই তো কিছুই বুঝবি না, তোরা যা বুঝে বুঝি তাই বুঝবি। আমি বললাম যে না মা, মানে আমাকে অনেক রিকোয়েস্ট করতে, বলে তুই ঠিকানাটা বল, তোর সত্যি বিয়ে দিম, একলা বিয়ে করলে কোনো বিয়ে হবে না, সেটা কিন্তু হবে না। আমার বলছে, আমি বললাম যে না ঠিকানা আমি দেবো না। তারা অনেক রিকোয়েস্ট করতে, তখন আমার মোবাইলটা কেটে দিয়ে অফ করে রাখছে। আমি বললাম যে আমি আমার মার সাথে কথা বলবো না, এখন পরে কথা বলবো। আপনাকে সবাই কটকটি বলছে, আপনি যেভাবে কথা বলছেন প্রিয় শ্রোতা, ওর বয়স মাত্র 18 বছর, ও এইভাবেই কথা বলে, অনেক স্পিডে কথা বলে। তো ওকে বুঝতে আসলে সমস্যা হচ্ছে না, ওকে ওর মতো করেই নেবেন প্লিজ। হ্যাঁ, তো আপনার মা এটা বলছিল, তারপর? তো মা এটা বললো, বলার পর আমি বললাম যে না আমি ওকে বিয়ে করবোই। সেখানে অনেক মামা ছিল, মামা আমাকে বুঝাইলো দেখো এখনো তোমাদের বিয়ে হয় নাই, মানে আমাদের দুজনকে বুঝাইছে তোমরা বিয়ে ডিসিশনটা নিও না, যে করলে জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলবা, এরকম একা একা করো না। এক কাজ করো, ওর বাসায় যাই আর তোমার দেশে ঠিকানাটা দাও, আমি যাই, খোঁজ খবর নেই তুমি কোথায় যাও। বললাম কোনো কিছু যাওয়া দরকার নেই, মানে আমি না করলাম আর কি। বললাম যে না আমার ফ্যামিলি জানা দরকার, আর ফ্যামিলি জানা দরকার নেই, কেউ থাকা দরকার নেই, আমরা একা একাই করবো। তখন তারা যেহেতু আমরা রাজি ছিলাম, তারা আর কি বলবে, মেনে নিল। সেদিন তো বিয়ে হলো না, পরের দিন কি বিয়ে হলো। আপনার বয়স তখন কত? তখন 17। 17 বছর বয়স আপনার। আপনি ক্লাস 9-এ পড়েন। নো, 17 বছর বয়স আপনার না, খুব বেশি হলে 15 থেকে 16। মানে 17 না, 16.5 বা 16.5 বা 16 এরকম বয়স। আপনার বিয়ের বয়স হয়নি। ছেলেটার ঠিক আছে, ছেলেটার বিয়ের বয়স হয়েছে। কাজী এই অবস্থায় রাজি হলো বিয়ে করতে? রাজি হয়েছে। কিভাবে বিয়ে করলেন আমাকে একটু বলুন। মানে সেদিন তো বিয়ে হইলো না, সেদিন ওর বাসা থেকে গেলাম। পরের দিন সকালবেলা আমাদের কাজে পেশে নিয়ে গেল, যেমন মামাটা আমাদের বাসার ভাইটা আরো কয়েকজন ছিল, ওরা কাজে পেশে নিয়ে গেল। মানে ও আমাকে যেটা শিখাই দিল, বলবা এটা তোমার গার্জেন, এটা আমার গার্জেন, এভাবে বললো আর কি। তো কাজী ফার্স্টে বললো যে তোমার কিছুই নাই, জন্ম নিবন্ধন নাই, তুমি কিভাবে তোমাদের বিয়ে দিব না। তখন আর কি টাকা দিল কাজীকে, যেটা দেখলাম অনেক টাকাই দেওয়া হয়েছে। তো টাকা দেওয়ার পর কাজী রাজি হয়েছে, পরে বললো যেটা আপনাদের কোর্ট ম্যারেজ করি, তো আমাদের কোর্ট ম্যারেজ করলো। বাসায় এসে পড়লাম, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর কোর্ট ম্যারেজ তো কাজী করতে পারবে বলে আমার জানা নেই। কোর্ট ম্যারেজ কি কাজী করেন? আপনাদের বিয়েটা কোথায় হয়েছে, কোর্টে হয়েছে নাকি কাজী অফিসে হয়েছে? কাজী অফিসে হয়েছে। কাজী অফিসে হয়েছে, কাজী অফিসে হলে কোর্ট ম্যারেজ তো হয় না। যাই হোক, হ্যাঁ তারপর? আমাকে এটা বলছে আর কি। কাবিন আছে আপনার কাছে এই মুহূর্তে, বিয়ের কাবিন? ওকে প্রিয় শ্রোতা, আমরা কাবিনটি চেক করছি, যদি প্রয়োজন হয় আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। হ্যাঁ, তারপর? বিয়ে করে ও এত কান্না করতেছে, একটা ছেলে মানুষ যত কান্না করতে পারে আমি এটা আগে জানতাম না। বিয়ের পরে সে কান্নাকাটি করছে? হ্যাঁ, বিয়ের পরে বলে কি আমি এটা ভুল করে ফেললাম।
মানে আপনার কান্নাকাটি করার কথা যেখানে সেখানে সে নিজে কান্নাকাটি সে ডিজে করতেছে। হ্যাঁ ও বুঝতে পেরেছে বাবা গাড়া গলে পড়েছি। ওকে, বলে কি যে আমি আমার বাবা আমার কত কষ্ট করে বড় করছে, আর তুমি একটা জিনিস জানো যে আমি কিন্তু লেখাপড়া করি। মানে সেই দিনই জানলাম ও যে লেখাপড়া করতো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে পড়তো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে পড়তো? হ্যাঁ। ওকে। আমি বললাম যে আমি তো জানতাম না, তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম না, তোমার লেখাপড়া শেষ হলে আমাকে বিয়ে করতাম। বলে কি করবো, তোমাকে তো আমি হারাতে চাই না। ওর মার সাথে কি কথা বললো মোবাইলে, মানে যখন ওর মার সাথে কারোর সাথে কথা বলতো আমার সামনে আসতে দিত না, যে নাম্বারটা আমি দেখে ফেলি। মানে অনেক ভয় পেতাম আর যদি আমি নাম্বারটা নিয়ে, আমি বলতাম তোমার এরকম ভয় কেন, আমি তো বললাম তোমার বাবা মাকে আমি কোনোদিন জানাতে চেষ্টা করবো না যে তুমি না জানে না। মানে ও কান্নার করে কথা বলতেছে, মা ভালো লাগতেছে না। ওর মা আবার বলতেছে তুই কি কিছু করছো আমার মনে হচ্ছে, মানে মা না হঠাৎ করে বলতেছে, লাউড স্পিকার বাড়তেছে তো আমি শুনতেছি যে তুই কি কিছু করছো নিজে নিজে। বলে কি না মা আমি কিছু করিনি, আমি কি করবো, না আমার মনে হচ্ছে তো এই জন্য। কথা বলা শেষ, তারপর আমার বললো দেখো আমার যদি মা বাবা কোনোদিন জেনে যায় যদি আমি, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। তো বললাম যে না তোমার মা বাবা কোনদিন জানবে না, তুমি এই টেনশনটা করো না কোনোদিনও। বলে হ্যাঁ তুমি ঠিক থাকতে তো ঠিক, তুমি যদি কোনদিন জানাতে চেষ্টা না করো তাহলে হয়তো জানবে না। তো আমাদের কি সংসার চলতে লাগলো আর কি। সংসার শুরু হলো আপনাদের? শুরু হলো ওই সাবলেটের বাসাতে? হ্যাঁ সাবলেটের বাসাতে। কিভাবে সংসার শুরু হলো? ছেলেটা কি করতো, কি করতেন আপনারা? একটু জানি আপনাদের সেই ছোট্ট সংসার, সুখের সংসার। ও তো কিছু করতো না, ও কিছু করতো না তখন ওই অবস্থা, কোনো জব টব কিছুই করতো না। তাহলে কিভাবে সংসার চলতো? ওর বাবা টাকা পাঠিয়ে দাও প্রতি মাসে। হ্যাঁ ও লেখাপড়া করতো না, এই জন্য ওর বাবা প্রতি মাসে টাকা পাঠিয়ে দিত, যখন যা চাইতো তখনই তা দিত। কি পরিমাণ টাকা লাগতো আপনাদের সংসার চলতে? যেহেতু আমি রান্না বান্না করতে পারতাম না, বেশিরভাগ মানে কখনোই রান্না করিনি বিয়ের পর, মানে হোটেল থেকে আইনা খাইতাম। তো হোটেল থেকে আইনা তো অনেক টাকাই যাওয়ার কথা, কত টাকা গেছে তো তারা জানতাম না, আমাকে বলতো না। আমাকে একটু বলবেন যে আপনাদের যে সংসার জীবনটা শুরু হলো দুজন মিলে একটা সাবলেটের একটা রুমে সংসার, তো সেই সংসার জীবনটা একটু জানতে চাই, মানে কেমন ছিল সেই সংসার জীবনটা? সংসার জীবনটা বলতে ভালোই ছিল অনেক, যেমন ও তো সবসময় আমার কাছেই থাকতো, বের হইতো না বাসা থেকে সহজেই। পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটিতে যেত না? না যেত না, ও বলেই নিছে যে বিয়ে করলে আমি 1 মাস ইউনিভার্সিটিতে যাবো না। 1 মাস শুধু আপনার সাথেই থাকবে? 1 মাস আমার সাথেই থাকবে। তো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠতাম, ওঠার পর ও নাস্তা আনতে বাইরে যেত, বাইরে যাওয়ার পর আমি ঘরটার গুছাইতাম, আবার আসতো, আসার পরে তখন রুমে ঢুকতো, বলতো জড়ায় ধরতো, কি এই ধরো 10 মিনিটের জন্য বাইরে গেছে, অনেক খারাপ লাগতেছে তোমাকে ছাড়া, মানে আইসে জড়ায় ধরতো। ইট ওয়াজ এ সুইট মুভমেন্ট। আমি আসলে জানতে চাচ্ছি যে নট লাইক দিস যে আমাদের সাথে কি অ্যাটিটিউড ছিল, আমি যেটা জানতে চাচ্ছি যে সংসার জীবনটা সম্পর্কে আপনি তো কোনো কিছু ধারণাই ছিল না আপনার। আপনি একটা সংসারে বড় হয়েছেন, সেই সংসারেও ভাঙন দেখেছেন যেটা আপনার বাবা মায়ের সাথে ছিল, এবং পরবর্তীতে আপনি মায়ের সংসারে বড় হয়েছেন, সেটা আসলে মার নিজের সংসার না, সেটা অন্য ধরনের একটা সংসার। তো আপনি নিজেও একটা সংসার শুরু করলেন এবং একটা অজানা অচেনা একটা সমুদ্র বলা যেতে পারে, ছেলেটা সম্পর্কে আপনি কিছু জানেন না, এবং আপনার নিজেরও লেখাপড়া এক অর্থে বন্ধ হয়ে গেল। তো এরকম একটা সংসারে যাওয়ার পরে আপনি মানে ফিলটা কি থাকলো, মানে কি ধরনের কি ফিল করতেছিলেন? রাত দিন 24 ঘন্টা সারাদিন তার কাছে থাকতো না, কি কি করতেন আপনারা সেটাই জানতে চাচ্ছিলাম আর কি। সারাদিন বলতে সারাদিনই আমার কাছে থাকতো, দিন রাত 24 ঘন্টা আপনার সাথে আঁচল ধরে বসে থাকতো? হ্যাঁ, কোথাও বের হইতো না সহজেই, মানে বিয়ের আগে যত ঘুরছে, কিন্তু বিয়ের পর কখন আমাকে ঘুরতে নিয়ে যেত না, রুমেই থাকতো। বলে রুমেই থাকো, আমি তো আসি, বোরিং লাগতো না একটা মানুষের সাথে এতক্ষণ ঘরের মধ্যে? অনেক খারাপ লাগতো, মানে আমি নিজ থেকে বলতো যে বাইরে থেকে যা ঘুরে আসো না। বলে কেন আমার কাছে খারাপ লাগতো, বলতো আমি সামনে থাকতে তোমার বিরক্ত লাগে? তখন আমি বলতাম না বিরক্ত লাগে না, মানে রাগ হয়ে যেত। আসলে একটা মানুষ অনেকক্ষণ থাকলে কিন্তু বোরিং লাগে, আর দ্বিতীয় কথা ও কোনো কারোর সাথে মিশতে দিত না। হ্যাঁ, সবাই আমাদের দেখে একটু বিরক্ত হয়ে গেছিল, কি ব্যাপার সারাদিন ওরা রাত দিন ঘরে গিয়ে ডাক্তার রেখে দেয়, একটু বোটার বের হইতেও দেয় না। কি করে ওরা? হ্যাঁ একটু বের হতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না। আমাকে আগে বলছে কারোর সাথে কথা বলবা না। ওরে বাবা, এখানে কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে কথা বলে হয়তো তোমাকে অনেক ধরনের বুদ্ধি দিতে পারে, যে তুমি ছেলের চিনো না জানো না, বিয়ে করছো, অনেক ধরনের কথা বলতে পারে, হয়তো তোমার তখন মন মানসিকতা চেঞ্জ অন্যরকম হয়ে যাবে, এই জন্য আর কি কথা বলতে দিত না। আমি তখন মানে যখন ফার্স্ট টাইম সংসার শুরু করবো তখন আমি বললাম যে ঠিক আছে আমি তো রাখতে পারি না, কিভাবে আর সংসার বলতে ওর ঘরে যে আমি সবকিছুই পেয়েছি, একটা ছেলে নিজের থেকে তৈরি করবো, এটা তো আমার করতে হয়নি। কি কি পেলেন? মানে সংসার বলতে আপনি সবকিছু পেয়েছেন, হাড়ি পাতিল থেকে শুরু করে সবকিছু পেয়েছেন, রাইট? হ্যাঁ ওকে, হ্যাঁ তারপর পেয়েছি। এখন মানে সংসার কিভাবে শুরু করতে হয় তার আমি জানি না, মানে বুঝিও না, ও বুঝে না কিছু। আমি তো খাইতাম ঘুমাইতাম শেষ, এতটুকু। বাইরে থেকে খাবার নিয়ে আসতো, মানে আপনি নিজে রান্না পারতেন না? নিজে রান্না করতে পারতেন না। দেখুন, যেটার জন্য এত রাতের কথা বলা, যেটার জন্য এত স্বপ্ন, এত কিছু, সেটার আসলে সিনারিওটা কেমন, প্র্যাকটিক্যাল সিনারিওটা। যারা আসলে এই স্টেজে রয়েছেন, একটা কথা আছে যে ভালোবাসার 3টা স্টেজ। একটা হচ্ছে যে যখন পড়ি মানে পড়ি ভাব, দুজনই পড়ছেন, ওপর থেকে পড়ছেন,
এই পড়াটা খুবই সুন্দর। পড়ার পরে যখন পড়ে গেলেন দুজনে তখন ধাক্কা, মানে মাটিতে পড়লেন, তখন একটা বাড়ি খায়। ওটা হচ্ছে পড়ার স্টেজের চাইতেও একটু কম সুন্দর। এবং সেটার পরে যখন সিদ্ধান্ত নিল যে লেটস মেক আ লাইফ, আমি বলছি এটা আসলে যে সবচেয়ে সবার লাইফে সত্য হবে এমন কোনো কথা নেই, লেটস মেক আ লাইফ, ওটা হচ্ছে বিভৎস সুন্দর। এবং বিভৎস সুন্দরটা আসলে কেমন সেটার দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি। ওকে, তারপর মানে যখন বাইরে গেত, মানে বাইরে গেটটা আটকে দিয়ে গেত। আপনি গেত মানে বলতেন বাইরে যেত, তাই তো? ওকে, হ্যাঁ ঠিক আছে, এক এক দেশের এক এক রকম ভাষা। হ্যাঁ, বাইরে যখন যেত তখন মানে গেটটা বাইরে দিয়ে আটকে দিয়ে যেত, মানে গেট বাইরে থেকে আটকে দিয়ে যেত। হ্যাঁ, যেমন আমি ওই মহিলার সাথে কথা না বলতে পারি, মহিলা যেমন আমার ঘরে না আসতে পারে। একই রুম, মানে পাশাপাশি, জাস্ট এই দরজার এই পাড়ার ওপার, যাতে ওই মহিলা আপনার রুমে আসতে না পারে, সেজন্য দরজা বন্ধ করে দিত। এই জন্য বন্ধ করে দিয়ে যেত। কোথায় বাসাটা ছিল আপনাদের? বসুন্ধরা, যে কোরেল বিশ্ব রোড আছে না, বসুন্ধরা আবাসিক এলাকা। আবাসিক এলাকাতে। ওকে, হ্যাঁ, তারপর তো আসতো, আইসা খাবার কিনে আনতো, খাইতাম, খাওয়ার পর ওর সাথেই থাকতাম, টিভি দেখতাম, ওর সাথেই সারাক্ষণ থাকতাম। ওর সাথে এক রুমে তো আছে কিন্তু দূরে থাকতে দিত না। ও যদি খাটে থাকতো, আমি যদি মানে নিচে বসে থাকতাম বা সোফায় বসে থাকতাম, আমাকে এটা দিত না, বলতো আমার সাথেই বসে থাকবা, অলওয়েজ আমার সাথে, এরকম করতো। বিরক্ত লাগতো অনেক, যে এতক্ষণ একটা মানুষের সাথে কিভাবে মানে একটু লড়াচড়া করতে দিত না, এরকম আর কি। আমি পুতুল, আমাকে পুতুলের মতো সাজায় রাখতো, এরকম করতো। যে পুতুলের মতো যা বলবে আমার তাই শুনতে হবে, মানে বিরক্ত হয়ে গেছে। তারপর আমি কিছু বলতে পারতাম না, যে থাক, বললে একটা কষ্ট পাবে, বলতাম না। তো একদিন ও খাবার আনতে গেছে, সেদিন আমার গেটটা আটকে দিয়ে যায়নি। তো আমি গেটটা খুলে মহিলার সাথে কথা বলতে গেছি। মানে ওই মহিলা অনেক কিছুই জানে না, যে আমরা যেভাবে মানে কিছু জানে না। আমাকে তো আগে দেখছে একবার মহিলা, বললো যে তুমি ওর দেশের সম্পর্কে কিছু জানো? বললাম না, কিছুই তো জানি না। পরে বলে জানো না, তাহলে এক কাজ করবা, ওর মোবাইল থেকে, ও যখন মোবাইল কথা বলবো না, তখন তুমি মোবাইল থেকে ওর মার নাম্বারটা নিবা, নিয়ে তোমার মাকে দিবা, আমাকে দিবা, আমি ওর দেশে ঠিকানা বুঝে পারবো। তো ওই মহিলাটা আমাকে বলছে না, আমি আসার পর ওকে এবার এসে বইলা দিছি। বইলা দেওয়ার পর মানে ওই মহিলার হাজবেন্ড কে বললো যে আপনার বউ আমার বউকে কথাটা শিখাই দিছে কেন, ওনার কোনো সমস্যা? তখন আর কি না করে দিছে, ওই রুম ছেড়ে দিল আর কি, মানে সাবলেটে ছেড়ে দিল। ওই যে ওর যে একটা মামা ছিল, সে আমার উকিল বাদ দিছিল আর কি, উকিল দিছিল। তো ওনার সাথে আর কি আমার রুম নিয়ে দিল। ওনার ওয়াইফ ছিল, দুটা বাচ্চা ছিল, তো ওনার সাথে রুম নিয়ে দিল। তো রুম ছাড়া দিন ও আবার দেশে চলে গেছে। দেশে যাওয়ার পর বললো কি আমার মা আমার অনেক অসুস্থ, আমার যেতে হবে। বললাম যে ঠিক আছে, এখন রুম ছাড়বো, এখন আমি তো একা তো পারবো না, তখন আমি একাই আমার আর কি সামলাতে হলো। আমার উকিল মামা যে ছিল, সে আমাকে আর কি হেল্প করছে অনেক। আমি বাসায় গেলাম, যাওয়ার পর এখন ও আমাকে ফোন করে বলতেছে, মানে ধরো আমি সারা জীবনে যদি না আসি তাহলে তুমি কি করবা? এই কথা বলার পর মানে শোনার পরে আমি কান্না করতেছি। আমি কি বলো, তোমার তো আমি পাবো না, যেহেতু তুমি কত কিছুই চিনি না। পরে বলে কি কান্না করো না, আমি এসে পড়বো, এরকম কোনো চিন্তা তুমি নিও না। আমি মানে চিন্তা ছিলাম কখন আসবে। পরে দেখলাম সেদিন রাত্রেই এসে পড়ছে, আমাকে একা ঘরে একা কিভাবে ঘুমাবো। তো আমার মার সাথে আর কি বিয়ের 15 দিন পর আর কি কথা হয়, আর কি কথা বলতে দেয় অনেক, দেখে মার জন্য একটু কান্নাকাটি করে অনেক কথা বলতে দেয়। তখন আমার মার সাথে কথা বলার পর বললাম যে তাহলে আমার মার বাসাতে একটু ঘুরে আসি। ও বললো যে ঘুরে আসবা, ঠিক আছে, কিছু বলবা না আমরা কোথায় থাকি বা কোন জায়গায় থাকি, কিছুই বলবা না। আমাকে কি কসম কাটায় বললো যে ঠিক আছে এখন যাও, আমিও দেশে যাই, তুমিও ঘুরে আসো। তুমি গেলাম আমার মার বাড়িতে, ও দেশে গেল। দেশে যাওয়ার পর আমাকে একটা ফোন দিছিল, ফোন দেওয়ার পর মোবাইলটা আর কি আমি দেখি নাই। এতটা আমাকে এত ভালোবাসা, অথচ সন্দেহ আমার করে। বলে মোবাইল থেকে তুমি কোথায় গেছিলা? নিশ্চয়ই কোনো ছেলের সাথে দেখা করতে গেছো, এই জন্য তুমি বাড়িতে গেছো। এটা বলার পর আমার মেজাজ খারাপ হয়ে গেছে, কি ব্যাপার আপনি এতদিন পর মার পাশে আসলাম, বলে ছেলের সাথে দেখা করতে আসছি। একটু পজ দিয়ে, অনেকের বুঝতে একটু সমস্যা হচ্ছে, যে মানে আপনাকে যে মোবাইলটা দিয়েছিল, সেই মোবাইলটাতে ফোন এসেছিল আপনি যখন বাড়িতে থাকেন, তো মোবাইলটা ধরতে দেরি হয়েছিল বলে সে আপনাকে সন্দেহ করছে যে সেলফোনটা রেখে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে গিয়েছিলে, তাই তো? প্রিয় শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই সন্দেহটাও অনেক সময় ভালোবাসা জিনিসটাকে অনেক বেশি পরিমাণে কনজারভেটিভ করে তুলতে পারে। দেখুন, ওই মেয়েটার সাথে কিন্তু 3 মাস যাবত তার সম্পর্ক ছিল না। একটা পর্যায়ে সেই ছেলেটাই চায়নি, কারণ সেই ছেলেটাকে প্রচুর রাগারাগি করা হয়েছিল, সাইফুলকে, এই মুক্তার পরিবার থেকে। 3 মাস পরে যখন বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে এবং যখন সে জানতে পেরেছে মুক্তার কাছ থেকে যে মিস কলে এসে একটা নাম্বারের সাথে কথা বলতো বা কিছু একটা, তখন এই ছেলেটার মনে হয়েছে ভালোবাসা থাকুক আর না থাকুক, আমার হাত থেকে সে চলে যাচ্ছে। এবং যে কারণেই ছেলেটা এত বড় কি সমস্যা আমরা জানি না, যে পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব নয়, পরিবারের সাথে কোনোভাবেই যোগাযোগ করিয়ে দেওয়া যাবে না, এটা শর্ত রেখেও, এই ঝামেলাটা রেখেও এত বড় রিস্কটা সে নিয়েছে, এবং সে একটা পয়সা রোজগার করে না, এবং একটা মেয়েকে সে বিয়ে করে বসে আছে। এই সন্দেহটাও লাভকে অনেক সময় ভয়াবহ রকমের কনজারভেটিভ করে দেয়। এবং
এটা নিয়ে আসলে কোন ইকুয়েশনে যাওয়া যায় না আমার মনে হয়। হ্যাঁ, তারপর যেটা হলো মুক্তা আপনাকে সন্দেহ করতো। হ্যাঁ, তারপর সন্দেহ করলো। তো সেদিন আমাকে তুই করে বলতেছে, সেদিন মানে এত রাগ হয়েছে আমার প্রতি, তুই মোবাইল ধরলি না কেন? আমি বললাম যে আমি তো দেখি নাই, একবার মাত্র কল দিয়েছি, একবার ধরি নাই, এই জন্য এত কিছু। বলে কি আমি 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 দেশে যাচ্ছি, যে আমি আর জীবনও আসবো না। এই কথা বলার পর আমি অনেক কান্না করতেছি যে প্লিজ আইসা পড়ো। এখন আমার আম্মু, আমার ভাইয়া, মানে আমার ভাইয়া আমার মাকে বলতেছে ওরা জায়গা দিলেন কেন? এখন তো ওর হাজবেন্ড যদি ফালাতে যায়, এখন ওর হাজবেন্ডও খুঁজে পাবেন না, তাহলে কি তাহলে ওরা জায়গা দিলেন কেন? মানে এটা বলতেছে আমার ভাইয়া রাগ হয়ে, তুইও ঘর থেকে বের হয়ে যা, তোরা আমরা রাখবো না, যেহেতু হাজবেন্ড তো চলে গেছে, তোরা রাখবো না, মানে এরকম ধরনের কথা বলতেছে। তখন মানে ওরে ফোন করে বললাম তুমি সত্যি কি চলে গেছো, তুমি কি আর আসবা না? বলে কি না আমি আর আসবো না। মানে এত রিকোয়েস্ট করতেছি, এত মানে কান্না করে বলতেছি যে আইসা পড়ো না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো বললো যে ঠিক আছে আসবো। তো পরের দিন সকালবেলা হঠাৎ করে বলতেছে কি যে তুমি রেডি হয়ে বাসায় আসো, আমি আসতেছি, ঢাকায় আসতেছি। আমি অনেক খুশি হয়ে গেলাম, যে বললাম যে আম্মু আমি গেতেছি। তোমার মা কি করলো? আমার মা বললো যে আমিও যাবো, তোদের বাসাটা চিনে আসে, চল। আমি বললাম যে না নিয়ে যাবো না তোমাকে, আমার হাজবেন্ড না করছে আমাকে তোমাকে নিয়ে যেতে। মানে মাম্মু বললো যে না তাহলে যেতে দিব না, তোর হাজবেন্ড ফালে হয়ে গেলে পরে আবার এসে পড়বি না, তখন আবার এসে চলে গেল, আবার এসে পড়বে, এখন তো যেতে দেবে না, একবার আসলে একবারই ভালো। আমি বললাম না যে আমি যাবই, আমাকে আটকে রাখতে পারলো না, আমি তাই না যেটা হলো আমি চলে গেছি আর কি। তো গেলাম, যাওয়ার পর ওকে ধুইরা অনেকক্ষণ কানলাম যে তুমি এরকম করলা কেন? বলে আসলে কি আমি তোমাকে ট্রাই করলাম যে তুমি আমার প্রতি তোমার কতটুকু টান আছে, দেখলাম তো আমার প্রতি অনেক টান আছে তোমার, আমাকে ছাড়া তুমি থাকতে পারবা না। তো সেদিন তো গেলই। তো পরের দিন আমাকে আসার পর বললাম যে আমি রান্না একটু শিখছি, আমি রান্না করবো। আপনার মাকে রেখেই চলে আসলেন তাহলে? হ্যাঁ, মাকে রেখে চলে আসলাম। তো আমি বললাম দেখো আমি রান্না করব। তো বললে কি যে রান্না করবা, ঠিক আছে। ও আবার রান্না করতে পারতো, সবকিছু পারতো। তো প্রথম যেদিন আমি রান্না করবো আর কি, সেদিন সবকিছু এনে দিল, ও আর কি কেটে দিল, পেঁয়াজ টেজ এগুলো যা আছে সব ও কেটে দিছে, আমি কাটতেও পাই না। তো রান্নার রুমে গেলাম, আর কি জানলার সাথেই রাস্তা, তখন ও রান্না করতেছে আমাকে শিখিয়েতেছে না, এটা অনেকে দেখছে, অনেকে দেখে হাসতেছে, বলতেছে কিরকম মানে হাজবেন্ডে রান্না করতেছে, তো মেয়ে পারে না। এটা দেখে অনেকে নিচতলাতে ছিল, বাসাটা কি নিচতলাতে ছিল? জি নিচতলাতে ছিল। তো হাসতেছে অনেকে। ও রান্না করে দিল, আমি আর কি সাথে সাথে ধরলাম এগুলো করলাম। রান্না করা শেষ, ঘরে আসলাম, খাইলো, খাওয়ার পর বললো যে ভালোই রান্না করতে পারছো, একটু একটু পারবা, আস্তে আস্তে শিখে যাবা। তো ভালোই কাটতেছিল আমার। সেখানেও আর কি আমাকে ওই যে উকিল মা বললাম না, তার সাথে কথা বলতে দিত না। সেটা তার সাথে কিন্তু অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ, তার সাথে তার রুমে বেশি যেতে না করতো। হ্যাঁ যাও, বেশি যেও না, মানে এটা বলতো আর কি, বেশি মানুষের সাথে মিশবা না, মানুষ বলতেই খারাপ, আমাকে এই বুঝটা দিত। তো আমার উকিল মা বললো কি যে ওর মোবাইল থেকে যে কোনো একটা নাম্বার তুমি নিয়ে আমাকে দিবা, দেশের যে কোনো নাম্বার হইলে চলবে। ও মোবাইলটা রাখছিল, রেখে গোসল করতে গেছে, তো একটা কল আসছে, নাম্বারটা আমি নিয়েছি। নেওয়ার পর ওনাকে আর দিই নাই, আমার মাকে আর কি দেবো আর কি মনে মনে চিন্তা করছি। নাম্বারটা নিতেছি এই মুহূর্তে আর কি গোসল করে শেষ, মোবাইলটা হাত দিলাম কেন, তোমাকে 2-3টা থাপ্পড় মারছে শুধু মানে মোবাইলটা হাত দিলাম কেন। মানে আপনার টার্গেটটা ছিল ওনার মাকে ফোন দেয় নাকি আপনার মাকে ফোন দেয়? আমার মাকে। ওকে, আমার মাকে কল দেওয়ার জন্য। বলে কি না তুমি নাম্বার নিছো, বললাম কোনো নাম্বার নেই, নাম্বার কার কি নাম্বারটা কি দেশে করছে আমি জানি নাকি, মানে আমাকে মারার পর আমার সাথে আর কথা বলে না। প্রথম আপনার গায়ে হাত তুললো? হ্যাঁ, বলে কি তোর ফলাইতে চলে যাম, তোর বিয়ে করে আমার ভুল হয়েছে, এদিন কথা বলতেছে। আমি বললাম যে ঠিক আছে আর কোনোদিন আমি তোর মোবাইল ধরবো না। রাতটা চলে গেছে। তারপরে বাইরে থেকে কতক্ষণ কোথায় জানি গেছে, প্রায় 3-4 ঘন্টা পর আসছি। আসার পর আমি বললাম কোথায় গেছো, বলে সেই প্রশ্ন তোমার কৈফিয়ত আমি তোমাকে দেবো। আমি আগেই বলছি আমি যেখানে যেটা তোমাকে আমি বলতে পারবো না। আমি বললাম আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে জিজ্ঞেস করতেই পারি। বলে না জিজ্ঞেস করবো না, আমি গেছি আমার কাজেই গেছি, আমি একটু আবার ভার্সিটিতে গেছিলাম আমার বেতনটা দেওয়ার জন্য, এটাই বিশ্বাস করলাম। তো এরকম চলতেছিল। একদিন ও আর কি আমাকে যে মারে, শুধু মারে। কেন মারলো? কেন এই মোবাইলটা ধরার কারণে। হ্যাঁ, মোবাইলটা ধরার কারণে মারলো। মানে ওর সন্দেহ হচ্ছে আমি মারার কারণ নাম্বার নিচ্ছি। আমি বলতে নেই। তারপর আমাকে মায়েরা বলো না নিচ্ছ তুমি, এটা শিকার যাও। আমি নিই নি। তখন আমি জিদ্দি কি করছি, মাকে ফোন দিচ্ছি। আমাকে ফোন দাও, আমি বলতেছি যে তোমার সাথে সংসার করবো না, ঠিক আছে। আমি রাগ হয়ে বলতেছি। ও বলতেছে ঠিক আছে করবো না, তোমার মায়ের ফোন দাও, আমরা ঠিক আছে করতে যাই, আমরা কিছু একটা করবো। তো মায়ের ফোন দিলাম। মায়ের ফোন দিয়ে বলতেছি কি যে মা আমাকে মায়েরা রাখতেছে না। আমি কথাটা মানে একটু বাড়াইয়া বলছি, এই জন্য আমার মনে মোবাইল থাকা অবস্থা সে আমাকে এমন একটা ধাক্কা দিয়েছে মাথায় বাড়ি গেছি। তোমার মা এটা শুনে না সহ্য করতে পারেনি। তোমার মা বলতেছে তুই এক কাজ কর, তুই রুমে রেখা তুই বাইরে আস, মোবাইলটা নিয়ে বাইরে।
তো আমি কান্দতে কান্দতে বাইরে এসে পড়ছি, জিদ্দের মাথায় ঠিকানাটা দিচ্ছি আমার বাসার। তখন রাত 11টা বাজে আর কি। ঠিকানা দিলাম, ঠিকানা দেওয়ার পর আমার মা, আমার বড় ভাই, ভাবি, বোন, তারপরে আমার আরেক ভাই, খালাতো ভাই, ভাবি, অনেকে আসছি। রাত 12টা, আস্তে আস্তে 12টা বেজে গেছে। তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, ওনারা আসলে কিভাবে? বললাম ওনারা আসছে কিভাবে মানে আমি চিনেছি, আমি আসছি, তোর সাথে সংসার করবো না, এই জন্য আসছি। তোর আসার পর বুঝাইতেছে, ওরা আমার হাজবেন্ডের সাথে এত ভালো করে বলতেছে, দেখো তোমার ঠিকানাটা আমাকে দাও, আমরা দরকার পরে দূর থেকে দেখে আসবো, তুমি যা চাও তাই দিন, তোমার মেয়েকে বিয়ে করে তোমার কিছু হইলেও পাও না। তারপরে আপনার বাবা মা বা আপনার যারা প্যারেন্টস ছিল তারা আসার পরে আপনার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করেনি? কারণ আপনার সাথে তো ফোনে একটা মেসেজ পেয়ে আসলো যে আপনার হাজবেন্ড আপনার সাথে খারাপ ব্যবহার করেনি, কোনো খারাপ ব্যবহার করেনি। ওকে, যদিও চলে যায় মানে এই জন্য ওকে জাস্ট বুঝাচ্ছে, বলে তোমার ঠিকানাটা দাও, তোমার দেশের বাড়িতে যাব। বলে যে না, দেবো না, আমার জান গেলেও আমি দেবো না, এটা আমি জীবনে পারবো না, তো আগে আপনাদের দিয়ে বিয়ে করতাম। বলে তুমি ভয় পাচ্ছ কেন? তার ভয় পাচ্ছি কেন? আমি লেখাপড়া করতেছি, এখন আমার বাবা মা সব খরচ আমাকে দিতেছে, বিয়ে করার কথা জানলে এরা অনেক কষ্ট পাবে, এবং কি আমার মা স্ট্রোকের রোগী, স্ট্রোক করতে পারে, আমি এই জন্য জানাবো না। তো বললো যে ঠিক আছে। তো আমার মা তারা বুঝে চলে গেল। মানে তারপর আমার মা কি বলে গেছে, আমার মা না আসলে ভাইয়ার কি বলে গেছে, কাবিন নামা তুমি যে ঠিকানাটা দিছো সেই ঠিকানায় আমরা যাবো। ও বললো কি চলে যান, সমস্যা কি, ওই ঠিকানা আমি ভুয়া ঠিকানা দিছি, এটা আরেক দেশে ঠিকানা দিছি, আমার দেশ তো এই জায়গা না। ওর দেশ আর কি মুন্সিগঞ্জ ছিল, বলে আমার দেশ রাঙ্গামাটি, আসলে কি তার দেশ মুন্সিগঞ্জ ছিল। মানে রিকোয়েস্ট করতেছে যে শুধু শুধু গাড়ি ভাড়া কষ্ট দিয়ে যাবেন, কোনো লাভ নেই, আমার বাসার এটা ঠিকানা না, মানে এটাই সে বলতেছে আর কি, বারবার এক কথা বলছে। তো বললাম যে ঠিক আছে, মানে ওরা চলে গেল। চলে যাওয়ার পর আমার কি আদর টাদর করতেছে, বললো তুমি অনেক রাগ হয়ে গেছো মারাতে। আমি বললাম যে হ্যাঁ। বলে তুমি তো এটা অন্যায় করছো, তুমি তোমার মাকে ফোন করে বলছো এটা, কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি, এটা আমার সারা জীবন মনে থাকবে। অনেক ও কেঁদে কেঁদে বলতেছে তোমার এই আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি, তুমি যেরকম করবা। বললাম যে ঠিক আছে আসছি, তোমাকে কোনো কথা বলছে, কোনো অপমান করে কোনো কথা বলছে আমাকে? না, এটা বলেনি। নাচতে বললা কেন? বলে ওনারা যে বললো রুম, আমরা এটা ছেড়ে দিছি। রুম ছেড়ে দিলেন আবার? হ্যাঁ আবার না করে দিচ্ছে, ছাড়িনি বলতে না করে দিচ্ছে, যে আমরা চেঞ্জ করে ফেলছি রুম, যাতে আপনার বাবা মা না চিনতে পারে। তো একটু দেশে গেল কেন যেন, বললো আমার দেশে আমার টাকা প্রয়োজন আছে, আমি টাকা আনতে যাব। মানে তখন রোজার মাস ছিল, বললো ঈদের মার্কেটিং করে দিব না তোমাকে, সেই জন্য বললো যে যাব। তো দেশে গেল, দেশে যাওয়ার পর ফোনে বলতেছে কি তুমি তোমার বাসায় চলে যাও, আমি আর আসবো না, এরকম ধরনের কথা বলতেছে। মানে তুমি মাঝে মাঝে এগুলো চলতো আপনাদের? বাসায় চলে যাও, আমি আর আসবো না, আমার সাথে দেখা হবে না। হ্যাঁ এগুলো বলতো আমাকে, কেন যে বলতো আমি নিজে জানতাম না। তো আমি কি করলাম, যার কথা বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পর আমি বাসায় যে কান্নাকাটি করতেছি, আমার মা আমার ফোন দিল, কি ব্যাপারে তুমি এসে পড়ো? বলে না আর আসবো না, ঠিক আছে আপনার মেরে পারলে আমার বললেন আমার ভুলে যেতে, আরেক দিকে বিয়ে দিয়ে দিন, এগুলো বলতেছে। তারপরে আমি মানে তো ফোনের উপর ফোন তো চলতেই আছে, আমি তো ফোন করে ওকে রিকোয়েস্ট করতেছি আসার জন্য। আপনার বাসা থেকে আপনার উপর অত্যাচার করতো না? আপনি তো নিজের সিদ্ধান্তে এরকম বিয়ে করেছেন, বাসা থেকে? হ্যাঁ অত্যাচার বলতে ভাইয়েরা কথা বলতো, ভাইয়েরা, বোনেরা, বোনের হাজবেন্ড অনেক ধরনের বাজে কথা বলতো, মা বলতো না। আচ্ছা। মা তো একটা ভুল করেই ফেলছে, কি করার। তো বললো আর যদি তোর হাজবেন্ড তুই যাবি না, ঠিক আছে যাই দেখা করার আমরা একটা করবো, ওর দেশের বাড়িতে যাবো। তো দেশের বাড়িতে যাওয়ার কথা বলছি, আর বলছি ঠিক আছে আসবো না, বলে যে না আসবো না। তখন 25 বা 24 রোজা হবে। তো সেই রোজাতে এসে বলেছে কি যে আমি বাসায় আসছি, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, ধাম করে। হ্যাঁ ধাম করে। তো এই কথা শুনে আমি অনেক খুশি, ও আসছে আমি চলে যাই। এখন আমার মা আমার কিছুতে রাজি হচ্ছে না যেতে জন্য। এখন ভাইয়া বলতেছে যে তুই এবার যদি জাস্ট আর কিন্তু আসতে পারবি না, এই লাস্ট। তো আমি বললাম যে হ্যাঁ লাস্টই, মানে ও যদি বলতো আমি আর কার কথা শুনতাম না, মানে ওরা এত টেবল আপ করতাম। তো গেলাম, যাওয়ার পর বললাম তুমি আমার এগুলো বলো কেন মোবাইলে? বলে এগুলো বলি কেন, তোমার উপর রাগ হয়ে বলছি, তুমি আমার আম্মুরে জানছিলে এই জন্য বলছি। এখন আমার আম্মু মোবাইলে ফোন করে বলতেছে ওর দেশে আমরা 2-3 দিনের মধ্যেই যাব। এখন ওই কথা শোনার পর এত নার্ভাস হয়ে গেছে, মানে আমি বললাম যে তুমি নার্ভাস হচ্ছ কেন, তুমি না ভুয়া ঠিকানা দিছো, তোমার প্রবলেম কিছু, ওরা যাক না যাক, ওরা গেলে কি করার। মানে আমি ওরা এটা বুঝ দিতেছি, দেখো আমি তো চাচ্ছি না তোমার বাবা মাকে জানাতে, ওরা জানাতে চাইতেছে। বলে কি জানার সমস্যা কি, পরিণতি অনেক খারাপ হবে, এটা আমাকে আর কি বললো। বললাম পরিণতি খারাপ হবে মানে তোমার দেশের ঠিকানা তো জানে না তারা, ওটা তো ভুয়া ঠিকানা দিচ্ছে। বলে হ্যাঁ হ্যাঁ ভুয়া ঠিকানা দিছি, যাক যাক সমস্যা নেই, তুমি এখানে যেতে না করো বুঝছো, শুধু শুধু কষ্ট করে যাবে। আমার আসলে গেতো না, জাস্ট একটু ভয় দেখেছে, যেমন ফালাইছে না যায়, আমার মারা মনে করছে সত্যি মনে ঠিকানা। তো 2-3 দিন ধরে দেখি ঘুমের ট্যাবলেট এনে খাইতেছে, যেটা আমার সাথে কোনো কথা বলে না, জাস্ট কান্না করে, একটু মার সাথে কথা বলে, ওর মার সাথে কথা বলে, কান্না করে, কি করে নিজে নিজে একে বলে আমার কোনো ডিস্টার্ব করবে না। বাড়ি থেকে বাড়ি সম্পর্কে আপনার কাছে কোনো কিছু শেয়ারও করতো না? বাবা মা সম্পর্কে কিচ্ছু বলতো না? হ্যাঁ বলতো। কি বলতো?
বলতো আমার মা অনেক রাগী টাইপের, আমার মা কোনোদিন তোমাকে মেনে নিবে না, তুমি শিক্ষিত না। দ্বিতীয় কথা যে আমার মা যাকে পছন্দ করে তার সাথে আমার বিয়ে করতে হবে, আমার মার যেটা কথা। আমার মা অনেক রাগে, আমার বাবাকে মানানো যাবে, আমার বাবা আমার বিয়ের কথাটা মানবে, কিন্তু আমার মা মানবে না কিছুতেই। আর ভাই বোনের সম্পর্কে কিছু বলতো? ওরা কয় ভাই বোন বা কিছু একটা? হ্যাঁ, ওরা 2 ভাই 1 বোন, ও সবার বড় ছিল। বাবা কি করতে এগুলো বলতো? ফ্যামিলি কিভাবে চলে, আর্থিক অবস্থা কেমন? ও হ্যাঁ, ও বলতো ওর বাবার টাইলসের নিজের ব্যবসা। আচ্ছা আচ্ছা। পরে আমি বললাম যে ঠিক আছে, দেখো আমি তো জানাতে চাচ্ছি না। আর আমি বলতাম যে দেখো তুমি তোমার বাবাকেই জানাও। বলতো না, আমাকে ওকে জানানো যাবে না, বাবা তো মাকে বলে দিবে। মনে আমার মাকে অনেক ভয় পেতো, যতটুকু বুঝতাম আমার মা খালাদের অনেক ভয় পেতো। মানে কোনো মতেই ওর মার মানে ও বলে দেখো আমি কেন তোমারে বলি, আমি কেন বিয়ে কথা জানাচ্ছি। ওর মাকে জাস্ট একদিন বলতেছে যে মা আমি বিয়ে করি, আমি যাকে পছন্দ করি। ওর মাকে বললো যে তুই যদি বিয়ে করিস আমি আত্মহত্যা করবো। মানে ওর মায়ের কথাটা বললো। মানে ও তখন মানে চোখের পানি পড়তে পড়তে ফোনটা কেটে দিয়ে এত কান্না করতেছে যে তার মানে ওর মা জানতো যে আপনার যে সাইফুল যে হাজবেন্ড সে একটা মেয়েকে পছন্দ করে, এটা সে জানতো ওর মা? এটা বোনের সম্মত জানতো, ও জানাইছে, ও বলছে জানাইছে। তো আমি বলতাম দেখো যে ঠিক আছে আমি জানাতে চাচ্ছি না, আমার মা হারা যাক না, সমস্যা কি। এরকম মানে চললো আর 2-3 দিন। 27 রোজা, হ্যাঁ 27 রোজাতে ও আর কি রাত্রে কান্না করতেছে শুধু শুধু, মানে এরকম করতো। মা বাবার কথা মনে হলে না এরকম কান্না করতে, বলতো কি আমি অনেক জীবনে একটা বড় ভুল করে ফেলছি বিয়েটা করে, আমার লেখাপড়াটা আর হবে না, যেমন তোমাকে পেয়ে আমার পড়তে আর ইচ্ছা করে না, পরীক্ষা এসে পড়ছে, আমি পরীক্ষা কি দিম, আমার বাবা মাকে কি জবাব দিম ফেল করলে, এরকম একটা কিছু বলতো আমাকে। আমি বলবো আমাদের বাসায় যে থাকি তুমি পরীক্ষা দাও পর আমাকে নিয়ে যাও। ও আমাকে ছাড়া থাকতেও পারবে না বলে। আসলে যে কবার দেশে গেছে 1 দিনে বেশি থাকতো না বা 2 দিনে বেশি থাকতো না, আমাকে ছাড়া থাকতে পারতো না। তো ও বলতেছে দেখো এখন যদি মাকে জানাতে যাই তাহলে তোমার সাথে আমার ডিভোর্স করে ফেলবে, যেভাবে হোক। আমার বাবার অনেক টাকা, তোমাকে যত টাকা দরকার দিবে, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক রাখতে দিবে না, ডিভোর্স করে ফেলবে। আর আমি মা বাবাকে হারাতে পারবো না, তোমাকে হারাতে পারবো, মা বাবাকে হারাতে পারবো না, এরকম কথা বলতো। বলে অনেক কান্নাকাটি করতো। না আমি কিছুই বলতে পারতাম না, আমি কি বলবো, জাস্ট একটু সান্ত্বনা দিতাম, ঠিক আছে তাহলে আমাকে ছেড়ে দাও। আমি এটা বললে এটাও রাজি হইতো না। ওদিন অনেক কান্নাকাটি করতেছে। এখন ও আর কি বাসায় ফোন করছে, আমি আসলে জানি না ওর বাসায় কি জানাইছে কিনা বিয়ের কথাটা। রাতটা আর কি শুধু শুধু আসে, মানে বাইরে থেকে আসছে এসে কান্নাকাটি করতে, বলতো আমাকে ডিস্টার্ব করবা না, তুমি তোমার মতো ঘুম, আমি আমার মতো ঘুমাই। ও সোফায় ঘুমাইছে, আমাকে খাটে ঘুমাইতে দিচ্ছে, আমার সাথে ঘুমায়নি। তো সেদিন সকালবেলা ভোরে ওঠা, রোজার মাস ছিল, রোজা তো রাখতাম না অনেক, এরকম ভোরে কোনোদিনও উঠে না। তো সেদিন ভোরে আর কি 6টা বাজে উঠে আমাকে বললো যে আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি রান্না করতে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে রান্না করতে যাই। মানে সেদিন রান্না করার কথা বললে বলে তারা একটু কথা আছে তোমার সাথে। পরে বলি আমার সারাদিন তো আছি, চলে যাবো না? বলে হ্যাঁ হ্যাঁ চলে যাবো, অনেক দূরে চলে যাবো। বলে পরে তো বলতেছে যে তুমি ফাইজ নেমে করতেছো কেন, কোথায় চলে যাবো? তো আমাকে বললো যে দেখো আমি তোমার কাছে আর থাকতে পারবো না। আমি মনে করছি কি হয়তো ফান করে বলতেছে, আমাকে অনেক আদর করতেছে সেদিন, মানে বলতেছে কি তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। বললাম ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে চাইবো না তো? বলে কি না তোমাকে ফেলে কোনোদিন যাবো না, আমাকে বলছে এটা। বলে তোমাকে যদি যাই একবারের জন্য যাবো। বললাম এটা কেমন ধরনের কথা বলছে, আমিও কান্না করতেছে ও কান্না করতেছে। বলে আচ্ছা ঠিক আছে অনেক ক্ষুধা হচ্ছে, তুমি রান্না করতে যাও। এগুলো বললো। পড়ার পর বললো যে দেখো মানে গেটটা আটকে দিছে। আমি যখন রান্না করতে গেলাম গেটটা আটকে দিয়ে বলছে, আমি বললাম গেট আটকে কেন? বলে আমার একটা পার্সোনাল একটা কিছু আছে তো এই জন্য আমি একটা গেটটা লাগাইছি। তো আমি বুঝতে পারিনি, এরকম প্রায় করে আর কি। তো আর কি ভাতটা বসাইলাম, বসানোর পর আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি। তো আমাকে ডাক দিল, ডাক দেওয়ার পর বললো দেখো আমার যদি কিছু হয়ে যায় তুমি কিচ্ছু করবা না, তুমি আমার জন্য হলো বেঁচে থাকবা। রুম থেকে বলতেছে, হ্যাঁ রুম থেকে বলতেছে। মানে তখন আমি এত কান্না করতেছি, এগুলো শুনে আমার ভয় লাগতেছে যে কিছু মনে একটা করবে। তো মানে আমি বলতেছি যে কি ব্যাপার, কেন তুমি এরকম করতেছো কেন? আমিও কান্না করতেছি, ও কান্না করতেছে। কি ধরনের কথা বলতো আপনাকে সেই সময়টাতে? কি ধরনের কি বলতেছিল আর কি স্পষ্ট করে মনে পড়ে যে ওই সময়টাতে আপনাকে কি ধরনের কথাবার্তা বলছে? কোন সময়? যে সময়টাতে দরজা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ দরজা বন্ধ করে দিয়ে বলতেছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোনোদিনও যাবো না, এটা বলতেছে। আমি তোমার সাথেই সবসময় থাকবো। হ্যাঁ বলতেছে তুমি গেট লাগাই এগুলো বলতেছে। বলো মানে কেন? বল তুমি চিলাচিলি করো না, বুঝছো? গেট লাগাইছে এমনি, তুমি চিলাচিলি করলে মানুষ কিন্তু এখন ঘুমাইতেছে, এমনি সেরি খেয়ে ঘুমাইছে, তুমি যেমন অনেক রাত্রে ঘুমাইছে মানুষ। রোজার মাসের ঘটনা। তো আমি বললাম 2012-তে, মানে গত বছরের রোজাতে ঘটনাটা ঘটেছে। আর এই বছরের রোজাতে এসে আপনি হ্যালো ইট 920 তে ঘটনাটা বলছেন। ওকে হ্যাঁ, তারপর
তারপর আমাকে আবার বললো যে তুমি যাও রান্না করতে যাও। হ্যাঁ রান্না করতে যাও। তো আমি রান্না করতেছি, এর মধ্যে যেন কি করতেছে ঘরের ভিতরে বুঝতে না, আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি না। আবার আসছি ওকে জিজ্ঞেস করতে, কি ব্যাপার তুমি এরকম করতেছো কেন? বলে কি যে কিছু করতেছি না, তুমি যাও না, তুমি রান্না করো। তো মানে আমার মনে একটু ভয় হইলো যে হয় মনে কিছু করবে। তখন আমার পাশে আমি উকিল মাকে ডাক দিলাম যে একটু উঠেন তো, দেখেন তো গেটটা কেন লাগাইছে, গেটটা লাগাই আর খুলতেছে না, কথা বলতেছে কিন্তু খুলতেছে না। তো ওরা অনেকক্ষণ গেট, যে অনেকক্ষণ অনেক রাত্রে ঘুমাইছে, অনেকক্ষণ বাইরানোর পর তারা গেটটা খুলছে। গেট খোলার পর আমার উকিল বাবা যেটা, সে বলতেছে যে সাইফুল তুমি গেটটা খোলো। তখন বলতেছে গেট খোলো, আর কথা বলে না। তো বলে কি ফাইজলামি শুরু করছে, গেট খোলো না কেন, গেট খোলো। মানে ও কথাই বলতেছে না, কোনো কথাই বলতেছে না। মানে আমি অনেক নার্ভাস হয়ে গেছি, অনেক ভয় পাইতেছি, কি ব্যাপার কথা বলে না কেন। তো অনেকক্ষণ গেট বাইরে হলো, কোনো কথা বলে না। আমি ওর বলতেছি গেট কিন্তু আমি এখন ভাঙবো, তুমি কথা না বলো। তো বলে দাঁড়া 1 মিনিট, আমি একটু উপরে থেকে বাড়িয়ে লেগে ডাকবে। ও বলতেছে নাকি আর কোনো, না আপনি বলতেছেন? ও আর কোনো কথাই বলতেছে না, ওর কোনো সারা শব্দ নেই, কথা বলতেছে না। তো উনি উপর থেকে বাড়িয়ে লেগে ডাক দিল। তো আমাদের রাস্তার পাশে জানালা ছিল, জানালাটাকে অনেক কষ্ট করে খুলছে, অনেক কষ্ট করে আর কি খুলছে। কে খুলেছে? বাড়িওয়ালা? খোলার পর দেখছে যে ও আর কি ছিলাম যে জানালাটা ভেঙে ফেলা হলো এবং বাড়িওয়ালা সেটা ভেঙে ফেললো, রাইট? হ্যাঁ, তারপর যেটা দেখলো যে মানে বললো যে ফ্যানের সাথে ওড়না দিয়ে আর কি ঝুলতেছে। তখন আর কি মারাই গেছে ওরা যতটুকু বুঝলো। মানে আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন রুমের ভিতরেই ছিলাম। রুমের ভিতরে বলতে বাড়ির ভিতরে ছিলাম। বাড়ির ভিতরে ছিলেন, আর ওরা বাইরে থেকে ভাঙার চেষ্টা করছে সেই ভোর 6টার সময়। হ্যাঁ। ভোরবেলায় এটার কাহিনী যখন কি মানে আকাশ সাদা হয়ে গিয়েছে নাকি একদম অন্ধকার আছে? সাদা ছিল। লোকজন জড়ো হয়ে গিয়েছিল না? না, তখন লোকজন জড়ো হয়েছে পরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি একের পর এক বলেন আমাদেরকে কি হলো তারপর। দেখলো, দেখার পর আমাকে আর কিছু বলে নাই। বললাম যে ভাঙতে চেষ্টা করতেছে না কেন? বলে না ভাঙলে তুমি ফাঁসবা। আমাকে বলতেছে ভাঙলে তুমি ফাঁসবা। বললাম কেন, কি হয়েছে? তখন ওরা বলতেছে না। তো ওরা বলা বলি করতেছে এরকম কিছু একটা হয়েছে। তখন আমি বললাম, মানে ফার্স্ট টাইম বিশ্বাসই করিনি যে ওরা মনে হয়তো ভুল দেখছে বা কি এরকম একটা কিছু। তো দেখতে গেলাম, আমাকে বাইরেও আসতে দিতেছে না। আমি দেখতে যাবো যে বাইরেও আসতে, আমি জোর করে বললাম যে না আমি দেখতে যাবই। তো সেদিন মানে বাইরে বেরোছি, জানলা দিয়ে দেখলাম, মানে দেখার পর মানে আমার এত খারাপ লাগছে, আমি কি বলবো। দেখার পর মানে দৃশ্যটা আমি দেখতে পাইনি। আমি আমার মনে এত খারাপ, মানে কি বলবো, আমি মানে দেখে সহ্য করতে পারি না। আমি সাথে সাথে মনে হয় ক্যান্সার হয়ে ফেলছি। আমাকে পরে বাসায় নিয়ে আসছে। আসার পর তো আমি সেন্স থেকে আমলে উঠছি মনে হয় 10 মিনিট পর ওঠার পর আমি মানে চিৎকার করতে, আমি দেখবো মানে ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। বলতেছি কি না ভিতরে যাওয়া যাবে না। কিভাবে যাবা তুমি? ওরা যদি সাথে সাথে গেটটা ভাঙতো না তাহলে মনে হয় আমার মনে যতটুকু বোঝা যায় বাঁচানো সম্ভব হতো। কিন্তু ওরা গেটটা ভাঙেনি। এবং ভাঙেনি এই কারণে যে যদি না বেঁচে থাকে তাহলে ওরা সবাই ফেঁসে যাবে, মামলায় বা পুলিশের কাছে ফেঁসে যাবে। হ্যাঁ। ওকে, তারপর তো বললাম যে ঠিক আছে তাহলে কিভাবে ভাঙবো? বলে পুলিশ কি ফোন না দিলে, পুলিশ যে পর্যন্ত না জানবে সে পর্যন্ত আর কি ভাঙা যাবে না। তো পুলিশের নাম্বার কোথায় পাবো? মানে টিভিতে ডিসি লাইনের ভিতরে মানে এর ভিতরে নাম্বার দেয় নিচে উঠে। আমি টিভি ছাড়লাম, ওনার রুমে টিভি ছাড়লাম, আমি কল দেবো। দেন আমার কথা হলো গেট ভাঙা দেওয়ার কথা। তো ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলছে এত নাম্বার বাসা আসেন। তোরা বললো যে আমার আসতে একটু লেট হবে, আমাদের এক ডিউটি শেষ হলে এক ডিউটিতে আসবো। ওনার এতক্ষণ পর্যন্ত কি মানে এতক্ষণ পর্যন্ত আমি কি করবো? তো বলে আচ্ছা যত তাড়াতাড়ি পারবো আমরা চেষ্টা করবো আসার জন্য। তো এতক্ষণ পর্যন্ত আমি কান্না করতেছি, মানে আমার বিশ্বাসই হইতেছিল না। তখন আমি এত কান্না করতেছিলাম, আমি বিশ্বাস করতেছিলাম না। আপনি কি দেখেছেন আমাদের একটু বলবেন? ওখানে গিয়ে জাস্ট ঝুলছে, পিছন সেটে দেখা যাচ্ছে, সামনে সেটে দেখা যাচ্ছে না, তাও ভালোভাবে দেখা যাচ্ছে না। কাপড় ছিল তো সামনে, জানার সামনে দেখা যাচ্ছে না। তো মানে বিশ্বাস করতেছিলাম না। তো আমি বলেছি কি যে মানে বেঁচে আছে। আমি তো জানি না যে ফাঁসি দিলেই মানুষ মারা যায়। যে আমি মনে করছি যে ও বেঁচে আছে, মানে জ্ঞানটা না হয়তো জ্ঞানটা হারিয়ে ফেলছে, আমার মনে হচ্ছে এটা। তো আমি যখন মানুষকে বলতেছি না কিসের মরে নেই, মানুষ আমার ধমক দিতেছে, বলে তুমি জানো মরে নেই, বোঝা যাচ্ছে না একটা দিনে দেখা। আমি বিশ্বাসই করতেছিলাম না তাদের কথা। তখন পুলিশ আসলো,
আসার পর মানে গেট ভাঙলো, গেট ভাঙার পর এখন আমি বলছি যাবো সামনে, আমাকে সামনে যেতে দিতেছে না, মানে কোনো মতে আমাকে সামনে যেতে দিল না, বলে তুমি দেখলে ভয় পাইবা, নাহলে তোমার হাজবেন্ড তো তুমি অনেক খারাপ লাগে, তোমার সামনে যেতে দিব না। মানে আমার গেট আটকে রাখছে ভিতর দিয়ে, মানে বেরোতে আমি এমন মানে গেট মানে ভেঙে ফেলতেছে, আমার যতটুকু শক্তি আছে আমি তখন, আমাকে বেরোতে দিতেছে না পুলিশরা। লাস্ট নিয়ে গেছে গা, আমাকে না দেখাই নিয়ে গেছে, তুমি পরে দেখো। তারা নামায়া লাস্ট নিয়ে গেছে পোস্টমর্টম করার জন্য, তখন গেট খুলছে, আমি গোল রুমে যে দেখি ওই নাই, তখন আমি আর বেশি কান্না করতেছি, যে মানে এমন ভাবে কান্না করতেছি, বাচ্চাদের মানে বেশি কান্না করতেছি, মানে পুলিশদের মানতেছি না, তাদের ধাক্কা দিয়ে সরাবো, আমি বাইরে যাবো দেখবো, যা দেখি নাই। তো বলো তুমি তুমি টেনশন করো না, তুমি দেখতে পারবা, তুমি পরে দেখো। আমি বললাম যে পরে দেখবো কোথায়, কখন দেখবো, কিভাবে দেখবো, আমার প্রশ্ন করবো এখন, তারপরে বলে তুমি পরে দেবা। তো আমাকে ফার্স্টে প্রশ্ন করেনি, আমার পাশে যেমন বললাম উকিল মা উকিল বাবা ছিল, তারা তাদের প্রশ্ন করছে যে মানে ওর সাথে কোনো ঝগড়া ছিল কিনা। তো বললো না, ওদের সাথে অনেক মিল ছিল, রাত্রেও দেখছি ওরা অনেক ভালোভাবে কথা বলছে, অনেক মিল ছিল। তো ওরা বলতেছে যে মিল ছিল, মিল থাকা অবস্থায় কেন এরকম করলো, বললো মানে বাবা মাকে জানাইছে, বাবা মাকে জানানোর পর মনে হয় ও মনে ভয় পাইছে, আমাকে এটা বলতেছে যে ভয় পাইছে, মানে আমাকে বলতেছে, আমি কান্না করছি, আমি কিছু বলতে পারতেছি না, তখন এরকম একটা অবস্থা ছিল, বলতে পারতেছি না। পুলিশ আমাকে বলতেছে তুমি কান্না করতেছো কেন ছেলেটার জন্য, ছেলেটা কত স্বার্থপর, তোমার দেখছো, তুমি নিজের স্বার্থে যেন তোমাকে যে ভাষায় থেকে গেল, মানে আমার এইগুলো বলতেছে কি, আমি হলে যদি ছেলে যদি বাইচে থাকতো ছেলের আগে একটা থাপ্পড় দিয়ে বলতাম, মানে এরকম সবাই একই ধরনের কথা বলতেছে, এরকম ছেলে যেন তুমি কানতেছো কেন, যে আমাকে এরকম ধরো মানে ওর নিয়ে মানে বাজে কথা বলতেছি, যে আমার কেউ কিন্তু কোনো দোষারোপ করতেছে না, ওরে দোষারোপ করতেছে। তো আমি উল্টো মানুষকে বলতেছিলাম ও যেহেতু নাই ওরা কেন বলতেছেন। তখন আমার মাকে ফোন করলাম, আমি বললাম যে আসো, এখন আমার ভাইয়েরা কেউ আসতে দিতেছে না ভয়ে, যে এখানে একটা যেহেতু ওরা যদি ফাঁসে বলে মা, এখন মা কে সে না পারে, ভাইয়েরা তো আসেনি, ওরা আম্মু আর কে একাই আসছে। তো পুলিশরা বললো কি আমাদের সাথে তোমার থানায় যেতে হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবো, যাবো না কেন। তো বলে থানায় যাবা আর তোমার শ্বশুর বাড়ির ঠিকানাটা দাও। আমি বললাম আমি কোথা থেকে দিব। তখন পুলিশ বলে বিয়ে করছো তুমি শ্বশুর বাড়ির ঠিকানা জানো না। আমি কিনা আমি কিচ্ছু জানি না। তখন আমার মানে বলতেছে কি এই তাহলে তুমি বিয়ে করছো কেন ছেলেরে, তাহলে তো তোমারও সম্পূর্ণ দোষ আছে, তুমি কেন ছেলেরে বিয়ে করছো। আমি বললাম বিয়ে করছি মানে কেন, আমি কি জানি না কিরকম করবে। বলে কি না তোমার সম্পূর্ণ দোষ, তুমি একটা ছেলেরে চিনো না জানো না, মানে ওই ছেলের বিয়ে করছে কিভাবে, যখন তোমার শ্বশুর বাড়ির মানুষ তখন তো তোমার ফাঁসিয়ে তুমি জানো। আমার হ্যাঁ ফাঁসাইলে ভালো হবে, আমি ভাসতেই চাই। হ্যাঁ তখন মানে আমি এবার কি করছি, পুলিশরা ছিল মানে পুলিশে থাকা অবস্থায় মানে আমিও মানে চাচ্ছিলাম কিভাবে আত্মহত্যা করা যায়, মানে আপনিও চাচ্ছিলেন যে আপনি সুইসাইড করবো। হ্যাঁ তখন বাথরুমে যে ঝর্ণা আছে একটা, ঝর্ণার ইয়েতে আর কি করতেছিল, তারা বুঝতে পারছে এরকম একটা কিছু করবো, ওরা সাথে সাথে বলছে যে দেখো যেমন কিছু করবে, মানে গেট ভেঙে ফেলছে, কিছু করতে পারিনি। মানে ওরা বুঝাচ্ছে তুমি কেন আত্মহত্যা করবা, যে করার তো সে করবে, তুমি কেন করবা, মানে এগুলো বুঝাচ্ছে। আমি মানে কিছুতেই মানতেছি না। তো বলেছে তুমি আমাদের সাথে থানায় চলো, লাস্টটা তো জীবন তো আমরা না দিতে পারবো, সে কোনো তোমাদের আমার কাছে থাকতে হবে, কারণ লাস্টে কার কাছে দেবো, পরে যদি আমরা মাটি দিয়ে দিই পরে শ্বশুর বাড়ির মানুষ জানলে আমাদের নামে তো পরে মামলা করে দিবে পুলিশ, এটা বলতেছে আমারে। পরে বললাম দেখেন আমি তোর কিছুই চিনি না কিছুই জানি না, আমার নাম্বারও নেই, আমি কোনো নাম্বার নেই। তো ওর একটা সেলফোন ছিল সাথে পাইছে, যখন মারা গেছে সেলফোনে লিখে গেছে যে আমার ওয়াইফের কোনো দোষ নেই, আমার মা বাবার কোনো দোষ নেই, অনেক কিছু নাকি লিখে গেছে, আমাকে পুরোটা শোনাই নেই, একটু শোনাইছে, বললো তোমার কোনো দোষ নেই, এটা লিখছে তোমার হাজবেন্ডের, ঠিক আছে। ও মা বাবাকে মানে লজ্জায় চেহারা দেখাতে পারবে না দেখে হয়তো মা বাবা মেনে নেয়নি, ওরা যতটুকু বললো মনে হয় মা বাবাকে বলছিল মেনে নেয়নি মনে হয়, এই জন্য আর কি মনে হয় ওই কাজটা করছে। তো আমাকে বললো যে থানায় চলো। তো যখন গাড়িতে উঠেছে তখন মানে আমাকে বললো কোনো ভয় নেই তোমার, তোমাকে আমরা অ্যারেস্ট করবো না, কিছুই করবো না, তোমাকে জাস্ট একটু থানায় যেতে হবে। তো আমার আম্মু দেখে আমার রিক্সাতে নামছে, আমার আম্মু দেখাই তো কানতেছে, আমার আম্মুর দেখে আমি কানতেছি। আমার আম্মু বললাম যে আম্মু তুমিও আসো। তো আম্মু গাড়িতে উঠলো, থানা যে ভাটারা থানা আছে না, বাড্ডা ভাটারা থানা, ওটাতে নেওয়া হলো। নেওয়ার পরে আমাকে মানে বসায় রাখছে, ওখানে বসায় রাখানোর পর বললো যে তোমার কোনো প্রবলেম নেই, তোমাদের আমরা জেলে উঠে আমরা কিছু করবো না। আমি একটু থামিয়ে দিচ্ছি। মুক্তা, আপনার কাছে পরবর্তীতে আপনার শাশুড়ি শ্বশুর বা শ্বশুরবাড়ির আত্মীয়ের কারো নাম্বার কি আপনি পেয়েছেন? না, এখন পর্যন্ত আপনি নাম্বার পাননি? এখনো পেয়েছি। এখন আপনি পেয়েছেন, এখন আপনার কাছে আছে? ওকে, তারপর আপনাকে কিছু করবে না এরকম একটা কথা বলা হলো? কিছু বললো যে তোমার কিচ্ছু আমরা কিছুই করবো না, কিন্তু তোমাকে আমরা করা যাবে না, তোমার হাজবেন্ডই লিখে দিয়ে গেছে। তো আমি বললাম যে আমি কিছুই বলতেছিলাম না, আমি সেখানে যাওয়ার পর মানে কিভাবে আত্মহত্যা করা যায় সেটা খুঁজতেছিলাম।
আমার আম্মু আমাকে রেখে বলছে ঠিক আছে আমি যাই, আমি আসতেছি বাসার থেকে, যদি টাকা দরকার লাগে টাকা নিয়ে আসতেছি, যদি পুলিশে যেভাবে টাকা দিয়ে আমি ইয়ে করবো। তোমার আম্মু আমাকে রেখে চলে গেল। তো ওখানে যাওয়ার পর ওদের বললাম যে কাবির নামে যে ঠিকানাটা আছে সেই ঠিকানা মতো আপনারা দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন যে ওটা আমার শ্বশুর বাড়ির ঠিকানা দিছে, দেখেন ওটা আসল কিনা। তো বলতো আসল না। তো ওই ঠিকানা মতো পুলিশটা খবর নিয়েছে 5টার দিকে আর কি, ওর বললো যে ঠিকানাটা আসল। পুলিশ খবর নিয়ে ঠিকানাটা জানলো আসল। এবং তখন পর্যন্ত আপনি জানেন না যে সুইসাইডটা সে কেন করলো, এবং একই সাথে আপনি এটাও জানেন না যে আপনার পরিবার থেকে ওর বাড়িতে যোগাযোগ করা হয়েছে কিনা, বা ওর পরিবার থেকে জানে কিনা যে আপনাকে বিয়ে করেছে কিনা, তখন পর্যন্ত আপনি কিছু জানেন না। তারপরে আপনি ধীরে ধীরে কি জানলেন? বললো আমার পুলিশে বলো তোমার শ্বশুর বাড়ির মানুষ মারা গেছে, তুমি এবার টেনশন করো না, তোমার এসে কিছু বলবে না, আমরা আসছি না সাথে, কি বলবে? আমি বললাম কি বলবে, আমি কি কিছু করছি নাকি আমাকে কিছু বলবে? তো এর মধ্যে আসার আগে আর কি আমাকে একটা রুমে নিয়ে বসতে দিচ্ছে পুলিশ, তুমি এখানে থাকো, একা একা ভালো লাগবে। তো সেখানে আমি চিন্তা করছি কিভাবে মরা, মানে কিভাবে এই করা যায়। ওই রুমের ফ্যান ছিল, তো আমার ওড়নাটা তারা রেখে দিছিল, বলে তুমি যদি মানে কিছু একটা করো, মহিলা পুলিশ তারা ছিল বলে ওড়নাটা রেখে দিছে, বলে না তুমি যদি এরকম কিছু একটা করো, মানে তখন আমি কিভাবে কি করবো মানে চিন্তা করতেছি। তখন মানে কারেন্টের তার ছিল, মানে সেই রুমে সিসি ক্যামেরা ছিল আমি জানি না, তো কারেন্টের তার গুলা ছিঁড়তেছিলাম মানে আত্মহত্যা করার জন্য। তো তারা সিসি ক্যামেরা দেখে সাথে সাথে মানে পুরা মেইন কারেন্ট পুরা অফ করে দেয়। অফ করে দেন, তারা দৌড়াই এসে পরে রুমের থেকে বের করে ফেলে। আচ্ছা বকতেছে, বলে তুমি এখানে যদি মর তাহলে আমরা সবাই ফাঁসমো, যে আমার পুলিশ এই জায়গায় আমার থানায় এসে যদি আত্মহত্যা করো তাহলে তো আমরা সবাই ফাঁসমো। আমরা যে মেন অফিসার ছিল সে অনেক বুঝাচ্ছে, অনেক আদর করতেছে, আমরা তুমি কেন আত্মহত্যা করবা, মানে আমি কোনো মধ্যে পারতেছিলাম না। ও বললো যে ওর সাথে একটা মানুষ রাখা দরকার। তখন একটা মহিলা পুলিশ আমার সাথে আর কি সারাক্ষণ বসে, মানে যে পর্যন্ত তোমার শ্বশুর না আসলো সে মতো আসলো, বসে থাকলো। তোমার শ্বশুর 8টার দিকে আসছে, অনেক মানুষ আসছে, প্রায় 10-12 জন হবে। তো শাশুড়ি আসে না, শ্বশুর আসছে, দেবর আসছে, আরো চাচাতো দেবর আসছে। তো শ্বশুর আসার পর বলতেছে আমার ছেলের বউ কোনটা, তোমাকে দেখাইলো। আমাকে দেখার পর আমি কিছু বলতেছি না, আমাকে খালি জাস্ট বললো যে তুই আমার ছেলের না জেনে সে না বিয়ে করছো, দেখেই আজকে আমার ছেলের অবস্থা। শ্বশুর ফার্স্ট এই কথাটাই বললো, আর কিচ্ছু বলে নাই। কিছু বলতে পারতেছি না, আমি সাহস পাচ্ছি না ওনাদের সাথে কথা বলার, যে আমি যাবো আপনাদের সাথে বা আপনারা যে লাস্টে নিয়ে যাবেন আমি আপনাদের সাথে যাবো, এগুলো কিচ্ছু বলতে সাহস পাচ্ছি না। মানে ওর শ্বশুর কান্না করতেছে, তো আমিও কান্না করতেছিলাম। শ্বশুর কিছু আর বলেনি, বাইরে চলে গেছে, আমার দেখে বাইরে চলে গেছে। মানে তখন বলতেছে এখানে একটা মামলা করা দরকার, মানে আমাদের নামে যে মামলাটা করবে। তো পুলিশরা বলছে যে আমার আম্মুরে ফোন করে বলছে 5,000 টাকা আনেন, 5,000 টাকা আনলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। পুলিশ বলছে মামলা হয়নি, মামলা না আনা 5,000 টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। তো সেখানে একটা পুলিশ ভালো ছিল, তো একটা পুলিশ এসে বলতেছে তোমাদের নামে মামলা হয়ে গেছে, তোমার আম্মুর রাস্তা না করো, আসলে কিন্তু তোমার আম্মুরও কিন্তু আটকেব। তো আমি বললাম যে ঠিক আছে আমার আম্মুর আমি রাস্তা না করে দিতেছি। তো আমি শুনছি, যতটুকু শুনছি মামলাটা নাকি করতে চায়নি পুলিশরা, অনেক পরিমাণ টাকা দেওয়ার পরে মামলাটা হয়েছে আপনার নামে। হ্যাঁ। কি মামলা হলো, কি করা হলো মামলায়? সন্দেহ মামলা দিচ্ছে যে আত্মহত্যা প্রয়োজনা, মামলার কাগজ আত্মহত্যার প্রয়োজনা, মামলার কাগজটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে, একটু আমি দেখতে পারি, রাইট? ওকে। মামলাটা কে করলো আপনার এগেইনস্টে? মামলাটা কে করলো? মামলাটা আমার শ্বশুর করেছে। ওকে ওকে। এটা হচ্ছে আপনার শ্বশুরের নাম্বার এখানে যেটা দেয়া আছে না? ওনার নাম হচ্ছে আসাদ গোলজার। আসাদ গোলজার। ওকে। এই কাগজগুলো সম্পূর্ণ কনফিডেন্সিয়াল কাগজ, আমরা এটা পড়ে শোনাবো না, যেহেতু মামলাটি এখনো চলছে, রাইট? মামলাটা এখনো চলছে, মানে এক ধরনের সন্দেহ ব্যাপার, মানে আত্মহত্যা সে করেছে এটা স্বীকার করেছে এখানে এই এজাহারে, কিন্তু এটা এক ধরনের সন্দেহ হচ্ছে তার যে আপনার দ্বারা কোনোভাবে প্ররোচিত হয়েছে কিনা বা আপনার ফ্যামিলির দ্বারা কোনোভাবে প্ররোচিত হয়েছে কিনা। ওকে, হ্যাঁ মুক্তা, তারপর কি হলো? তারপর তারা মামলা টামলা করে চলে গেল। সেদিন থানায় আর কি আমাকে এক রাত থাকতে হয়েছে। মানে সেখানে একটা আছে না থানায় যে মানে আসামিদের যে একটা কারতা সেখানে রাখে, আমাকে কিন্তু সেখানে রাখা হয়নি। আমাকে ওইখানে যারা পুলিশটা যে থাকে মানে মহিলা পুলিশরা সেখানে আমাকে রাখা হয়েছে। বলে তোমার মামলাটা এরকম গুরুত্বপূর্ণ না, তুমি আসামিও না, আমরা যতটুকু জানি তোমার শ্বশুরের জোর জবরদস্তি এটা মামলা করছে, আমরা নিরুপায়, আমরা মামলা করতে বাধ্য হয়েছি। তো পরের দিন কোর্টে নিছে আর কি, আমাকে কোর্টে চালান করে দিছে। আমাকে যখন মানে জজ দেখছে তখন দেখার পর মানে বয়সটা দেখছে, তখন বলে ও তো কিশোরী, মানে ওর কি জেল দিব, মানে আমাকে এটা বলছে ফার্স্টে। তো সেখান থেকে আমাকে জামিন করে নিয়ে আসে। মানে আমার তুমি কি তোমার শাশুড়িকে দেখতে পেরেছো এখন পর্যন্ত? না, শ্বশুরকে দেখেছি। তোমার শ্বশুর শাশুড়ির সাথে কথা হয়েছে কখনো? হ্যাঁ কথা হয়েছে। শাশুড়ির সাথে কথা হয়েছে? শাশুড়ি কি বলেছে তোমাকে? শাশুড়ির সাথে এখনো কথা হয়, বলে
যে আমার প্রতি কোনো রাগ দেখে তারা কথা বলে না, ভালোভাবে বলে আমাদের দেশে বাড়িতে আসো, তোমাকে দেখবো, আমাকে এটাই বলে। তুমি কি জানতে পেরেছো তোমার হাজবেন্ডটা কেন আত্মহত্যা করেছিল? না, এখন আমার শ্বশুর যেটা সে বলে যে আমার ছেলে আমার ওয়াইফকে অনেক ভয় পেত, হয়তো ওই ভয়ের কারণে ওই কাজটা করছে। তাদের কথাই লোক এটা, আমারও কথা এটা। আর তোমার শাশুড়ি কি তোমাকে কখনো দোষারোপ করেছে কোনো বিষয় নিয়ে যে আমার ছেলের আত্মহত্যার জন্য, আমার ছেলের জন্য তুমি দায়ী বা এরকম কোনো? না, এটা বলে না, এখন বলে কিনা তো জানি না, কিন্তু আমার সাথে কোনোদিন বলেনি। কখনো তোমার সাথে ফোনে কথা বললে কান্নাকাটি করতে দেখেছো তোমার শাশুড়িকে? হ্যাঁ, সেও কান্নাকাটি করে, আমিও করি। হ্যাঁ, আমি আসলে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তো তোমার এখন প্রেজেন্ট ডেস মানে বর্তমান দিনের দিকে আসি, মানে তুমি এখন কিভাবে সময় কাটাও, মানে কিভাবে কি হয়? তোমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। সো আমি আসলে আপনি বলতে বলতে কখন তুমি বলে সম্বোধন করে ফেলেছি বুঝতেই পারছি না। সো যে লেখাপড়াটা বন্ধ হয়ে গেল, এখন মানে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? তোমাকে নিয়ে তোমার ফ্যামিলি কি চিন্তা ভাবনা করে? এখন আমার ফ্যামিলি চিন্তা করতেছে মানে আমার বিয়ে দিতে চাচ্ছে আবার আর কি, কিন্তু আমি রাজি হচ্ছি না। ছেলে দেখাচ্ছে, মানে আমাকে দেখতে আসতেছে। সবাই জানে যারা আসে তারা জানে ব্যাপারগুলো? হ্যাঁ। জানার পরে কি হয়? জানার পর কি হয় আমি না করতেছি, মানে বলছে আমার পছন্দ হয় না, এরকম আর কি। এরকম ঘটনা কি ঘটেছে যে তোমার এইসব কাহিনী সবকিছু জানার পরে ছেলে পক্ষ পিছিয়ে যায়? না না, পিছিয়ে যায় না, জানার পরেও রাজি হয়। জানার পরেও রাজি হয়? হ্যাঁ। ওকে, তুমি কেন পিছিয়ে দিচ্ছ? আমি কেন পিছিয়ে নিচ্ছি, আমি চাচ্ছি না, মানে এই মুহূর্তে, মানে আমি চাচ্ছি আর কতদিন পর করি, মানে মামলাটা শেষ হওয়ার পর আমি বিয়েটা করতে চাচ্ছি। মানে তুমি নিজেও চাও বিয়ে করতে এখন? মানে বিয়ে করতে আমি চাই, আমি ফ্যামিলির চাপে আমার বিয়ে করতে হবে, আমি যতটুকু বিয়েটা করতেই হবে তোমাকে? করতেই হবে, হ্যাঁ। মামলাটা কবে শেষ হবে কিছু জানো? বলছে যে মামলাটা শেষ হইতে আর বেশি দিন লাগবে না, বলছে 2-1 বছর লাগবে। মানে আমার শ্বশুর বলছে নিজেই আপোষ করবে, আপোষ করলে তো বেশি দিন লাগবে না, হয়তো 6-7 মাস লাগবে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে মুক্তার শ্বশুর যিনি মামলাটি করেছেন তার আসলে মনোভাব কি সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো। এই পার্টি ডিল করছে শাকিল। আর কিবরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমরা ফোনে যোগাযোগ করছি মুক্তার শ্বশুর আসাদ গুলজার সাহেবের সাথে। আপনার নাম কি আসাদ গুলজার? হ্যাঁ। জি, আমার নাম হচ্ছে শাকিল, আমি এবিসি রেডিও থেকে, আমাদের হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। হ্যাঁ, শুনছি, কি বলেন? আচ্ছা, সাইফুলের বউ মুক্তার সঙ্গে আমরা কথা বলেছি, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ছেলে কেন মারা গেল, আপনি এর কারণটা কি মনে করেন? সাইফুল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওরা বাড়িত, পরীক্ষার আগে বললো যে আপা পরীক্ষা তো আসছে, পরীক্ষার ফিস দিতে হইব, ঘর ভাড়া দিতে হইব, 1020 টাকা লাগবে। পরে আমি টাকা দিয়ে দিলাম। ওর একদিন পরেই খবর আছে সে মারা গেছে। এই যে কিভাবে মারা গেল, কেমনে মারা গেল, এটা আগে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না, কিন্তু আমি কেস করে রাখছি, এটুকু আমি জানি। ক্লিয়ার করছে না না করছে এটা আমি পর্যন্ত শিওর আমি দিতে পারতেছি না। জি জি, আচ্ছা, আপনি আমাকে আরেকটা জিনিস বলেন যে ওই মুক্তাদের বাড়ি থেকে কি আপনাদের সাথে কখনো কোনো যোগাযোগ করা হয়েছে? না 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 না, চিনি না, আর এক ব্যাপারে জানি না। মুক্তাদের বাড়ি থেকে কেউই তাহলে এসে আপনাদের সাথে যোগাযোগের চেষ্টা করেনি? না না না, ওই লাশ আনতে যায় শুনলাম এই কাজ হয়েছে, বিয়ে করছে। আমরা বললাম না, এটা তো কিছুতেই হইতে পারে না। আচ্ছা, যেটা হয়েছে তাইলে আপনারা নিশ্চয়ই জানতাম। মুক্তাদের পরিবার থেকে যখন আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করতে চাইছে তখনই আপনার ছেলে হতাশ হয়ে পড়ছে এবং সেই কারণেই হচ্ছে সে এরকম আত্মহত্যার পথ বেছে নিছে। আমরা অনেকটা এইটা জানতে পেরেছি। আপনি কি মনে করেন ব্যাপারটা আসলে? ওটা তো আমরা দেখি না আর শুনিও না, যে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? কোন এখন বিয়ে হয়েছে বলছে, বাড়িতে যোগাযোগ করতে, এটা এখন মুখটা বলতে আছে, এত আর বলেনি। সাধারণ একটা নাটক করতে পারে, গরিব মানুষ মাদের ব্যবসা করি আনি, আমি জীবনে যা কামাইছি আমার ছেলের পিছনে আমি তাই করে লেখাপড়া করাইছি, এমন বহু টাকা ঋণ কইরা আমার এই ছেলেটা এইভাবে যাইব গা, কিছুতে আমি আমার মনে মানাইতে পারি না। জি, আত্মহত্যার প্ররোচনার কথা বলে মুক্তার মা এবং ওদের পরিবারের সবার নামেই মামলা করেছেন। এই মামলাটা নিয়ে আপনি এখন কি ভাবছেন? মামলা করে রাখছি, দেখি মামলা কোন পর্যন্ত যায়। আমি সত্য ঘটনাটা জানার জন্য মামলাটা করছি। মুক্তার দ্বারা যদি ক্ষতি হইয়া থাকে বা অন্য কেউ যদি কোনো চাল করে মাইরা থাকে তাইলে এটা পাশ হইব। এই ঘরের ভিতরে আমরা 2টা লোক থাকি, তাইলে আমি যদি ফাঁসিতে মারা যাই লগা সিরে থাকবো না। আমরা না যাইতে ওরা পোস্টমেটিং করে আইডিয়া সিরে ঢাকা মেডিকেল লাইনে পালাইয়া দিচ্ছে। আমারও লাগে নাই, গাইডের সাহায্যে বাইরে কিনে লাগছে। এটা কিভাবে বুঝবো যে ওই মারা গেছে না মাইসি মারছে? এটা তো আমরা কোনো চিহ্ন বাইরে কিনে লাগলে মানুষের কোনো কিছু থাকে? জি না, যদি আল্লাহ পাক বার করে তাইলে হইলে কথা, না তো কোনো কথা নেই।
ঠিক আছে আসিফ সাহেব, আপনার সাথে অনেক কথা হলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আপনি ভালো থাকবেন। আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠান হ্যালো 8920 পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম আসাদ গুলজার সাহেবের কথা, তিনি তার মতো করে বললেন। এখন আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি মুক্তার কাছে এবং ফিরছি কিবরিয়ার কাছে। কিবরিয়া। আচ্ছা মুক্তা, তুমি হ্যালো 8920 কেন আসলা? আসলে আসছি এই জন্যই যে আমার মতো অনেক এই ভুলটা অনেকেই করতেছে। অনেকেই হয়তো বুঝে না, মানে আমার কথাটা, আমার গল্পটা যদি অনেক অনেক মেয়েই শুনতেছে আমার মতো, হয়তো শোনার পর হয়তো এই কাজটা করবে না, এরকম আমার মতো নিজে নিজে একা বিয়ে করবে না, বা কোন ছেলেকে এরকম কিছু করতেছে না, জেনে শুনে একজনকে বিয়ে করতেছে, হয়তো তাদেরও তো এর ক্ষতিটা হতে পারে, এরকম জীবনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য যে আশা যে আমি আসছি, এটা সবাই শুনবে, হয়তো অনেকেই বুঝবে না, অনেকেই জানে না আমার জিনিসটা, মানে একটু হয়তো জানে, হয়তো ভুল বুঝে আমাকে যে আমার কারণে হয়তো আমার হাজবেন্ড আত্মহত্যা করছে। তো আমি এই জন্যই আসছি যে আমার কথাটা শোনার পরে এই ভুলটা কেউ না করে, আমার এটাই মানে এই জন্যই আসা। তোমার এখন এই মুহূর্তে সবচেয়ে কাছের বন্ধুকে, সবাই সবসময় তোমার সুখে থাকে দুঃখে থাকে পাশে থাকে, এরকম কাছের বন্ধুকে কেউ আছে? ওই ফ্যামিলি মেম্বার হোক বা অন্য যে কেউ হোক, আছে সে? হ্যাঁ আছে। কে? তার নামটা ইজ আ মেল অর ফিমেল, মানে ছেলে অথবা মেয়ে? ছেলে। ছেলে। তোমার চেয়ে বয়সে বড় না ছোট? হ্যাঁ বয়সে বড়। বয়সে বড়। তুমি এটাকে লাভ করো? মানে টু বি অনেস্ট, লাভ করি না। মানে আমাকে জাস্ট একটু সামারিটা বলবা যে সম্পর্কটা আসলে কেমন? তোমার হাজবেন্ড থাকা অবস্থায় ছিল নাকি হাজবেন্ড মারা যাওয়ার পর? না না, হাজবেন্ড মারা যাওয়ার অনেকদিন পর, প্রায় 6-7 মাস পর। 6-7 মাস পরে। সে তোমাকে কি ধরনের পরামর্শ দেয়, মানে বোঝায় যে? মানে সে যখনই ফোন, মানে সে আমার সাথে যখনই কথা বলে, আমার হাজবেন্ডের ব্যাপারটি নিয়ে আমাকে সবসময় বোঝায়। তুমি যখন মন টন খারাপ থাকে আমাকে বোঝায়, হাসায়, বা মানে অনেক ভালো, মানে বন্ধুত্বর মতো আর কি। ওনার সাথে তোমার বয়সের ডিফারেন্স কত? এই তো 6-7 বছরের। 6-7 বছর। সে কি ম্যারিড? না, ম্যারিড না। তুমি তাকে চেনো? হ্যাঁ চিনি। ডিটেল চেনো? কোথায় থাকে না থাকে, কি করে না করে? হ্যাঁ সব জানো। তোমার ফ্যামিলি জানে? তোমার ফ্যামিলি তাকে নিয়ে কিছু চিন্তা করে? আমার ফ্যামিলি জানে না। তোমার ফ্যামিলি এখনো জানে না? টু বি অনেস্ট, ফ্যামিলি জানতে বলতে জানে যে ফ্রেন্ডশিপ, মানে মানে আমার মা জানে না, ভাবি জানে। তুমি কি তাকে বিয়ে করার কথা চিন্তা করো? না 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 না, কখনোই চিন্তা করো না? না। সে কি তোমাকে চিন্তা করে? না, শুধুমাত্র ভালো বন্ধু? ভালো বন্ধু, হ্যাঁ। এবং তোমার সুখে দুঃখে সে খুব সুন্দর করে পরামর্শ দেয়? হ্যাঁ। প্রিয় শ্রোতা, এই মুক্তার জীবনের গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জীবন কিন্তু থেমে থাকবে না। জীবন যেখানে একটা জিনিস স্টপ হয়ে যায়, আরেকটা সেখানে শুরু হয়। রবীন্দ্রনাথের ভাষায় আবারও বলতে হয়, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে। অবস্থা, রূপ, অবস্থার আসলে কোনো সময় শেষ নেই, রূপ পরিবর্তন হয়, এবং বিজ্ঞানও সেটা স্বতঃসিদ্ধ সত্য। আজকে আমরা যে অবস্থার মুখোমুখি হলাম, সেটা একটা অবস্থা ছিল। মুক্তা যদি আজ থেকে 20 বছর পরে হ্যালো 8920 আসে, তাহলে মুক্তার জীবনের গল্পে আজকে যে বিষয়টা 2 ঘন্টা জুড়ে, সে বিষয়টা হয়তো বা 10 মিনিটও স্থান পাবে না। মুক্তার জীবনে নতুন নতুন গল্প আসবে। কিন্তু যারা আজকে মুক্তার জীবনের গল্প শুনলেন, তাদের জীবনে যাতে এরকম ভুল না হয়, তারা যাতে এরকম ভাবে ভুল না করেন, তাদের জীবনের এই পার্টটা যেন ডিলিট হয়ে যায়, সে কারণেই আসলে হ্যালো 8920। মুক্তার জীবনে নতুন কেউ না কেউ আসবে। মুক্তা একটা সময় হয়তো ভুলে যাবে। মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায় বলেই মানুষ বাঁচতে পারে। প্রচন্ড কষ্ট, প্রচন্ড ভালোবাসা, সবকিছু নিয়ে মুক্তা রান করেছে একটা সময়, এখনো তার মধ্যেই আছে। মুক্তা হয়তো বা ভুলে যাবে, কিন্তু মুক্তার জীবনটা তো এরকম নাও হতে পারত। ছোটখাটো দুটো ভুল, ছোটখাটো দুটো ইমোশন, ছোটখাটো কিছু একের পর এক ভুল, এগুলো তো মুক্তাকে এই জায়গাটায় নাও নিয়ে আসতে পারত। এই ছোটখাটো ভুল যেন মুক্তার মতো কেউ না করে, সেজন্যই মুক্তা আজকে হ্যালো 8920 এসছে। আমরা মুক্তার জীবনের গল্প এখানেই শেষ করছি, তবে হ্যালো 8920 শেষ হচ্ছে না, ফিরবো একটু পরেই। আপনারা চাইলে আসতে পারেন আমাদের ফেসবুকে। যাবার সময় যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ মুক্তার জীবনের গল্পে, এই জীবনের গল্প আমরা ওয়ান সাইডেড ভাবে এখানে তুলে ধরেছি, একপাক্ষিক ভাবে। এখানে যারা মামলা করেছেন, সে বিষয়টি সম্পূর্ণই আইন বিভাগের, বিচারালয়ের দায়িত্ব। বিচারক এবং বিচারালয় এই মামলার উপরে, এই যে ঘটনা, সে ঘটনার উপরে যে বিচার কার্য বা যে সমাধানটি দেবেন, সেই বিচারের ফলাফলের প্রতি এবিসি রেডিও এবং একই সাথে হ্যালো 8920 সম্পূর্ণ শ্রদ্ধা রেখে মেনে নেবে। আমরা কোনোভাবেই এই ঘটনাটি যেটা আজকে প্রচার করলাম, সেটা দ্বারা কোনোভাবেই মামলাকে প্রভাবিত করার চেষ্টা করিনি, এবং একই সাথে কোনোভাবেই আমরা মুক্তার ঘটনা দ্বারা নিজেরা প্রভাবিত হবার চেষ্টা করিনি অন্যায়ভাবে। আমরা শুধুমাত্র ঘটনা এখানে তুলে ধরেছি, এবং যেহেতু বিষয়টি এখন পর্যন্ত কোর্টের বিচারাধীন, সুতরাং কোর্ট এই বিষয়টির উপরে যে রায়টি দেবেন, সেই বিচারের উপরে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে, এবং সেটা আমরা মেনে নেব।
আমরা গল্পটা এখানে শেষ করছি, তবে হ্যালো 8920 শেষ হচ্ছে না, একটু পরে আমরা আবারও ফিরে আসবো।